এয়ারপোর্টে বসে আছে আরোহী। চারপাশে বহু মানুষের সমাগম, তাও আজ সে একা, বড্ড একা। চেনা শহর, চেনা সবকিছু ছেড়ে পাড়ি জমাচ্ছে কোনো এক অচেনা ভবিষ্যতের পথে। বাহ্যিকভাবে সে একা, তাও তাকে একা বলা কি চলে? না, একদমই না। আরোহীর শরীরের অভ্যন্তরে বেড়ে উঠেছে তার একাকিত্ব কাটানোর সঙ্গী। হ্যাঁ, আরোহী প্রেগনেন্ট। এখনো সেটি একটি মানব ভ্রূণ, যা ধীরে ধীরে মানব শিশুতে পরিণত হবে। একটু পর সবার মতো আরোহীর নাম অ্যানাউন্স করলে আরোহী একবার পেছনে মুড়ে দেখে চলে যায়। চোখ গড়িয়ে অশ্রু কণারা ঝরছে। আজ তার যাত্রা এক অচেনা দেশে, যেখানে তার চেনা কেউ থাকবে না। অচেনার ভিড়ে নিজের অনাগত ভবিষ্যৎকে স্বাগত জানাবে। আরোহী যাচ্ছে কিছু সুন্দর প্রিয় অনুভূতিকে সাক্ষী নিয়ে, আর কিছু কুৎসিত অপ্রিয় অনুভূতিকে সাক্ষী নিয়ে। এবার জেনে আসি কি হয়েছিল, কি কারণে আরোহীর নিজের চেনা সবকিছুকে দূরে ফেলে যাচ্ছে। ৮ মাস আগে থেকে ফ্ল্যাশব্যাক। আরোহী ও শুভ্রর দ্বিতীয় বিবাহ বার্ষিকীর পরের দিন সকালে আরোহীর ভোরের শুভ্র আলোয় ঘুম ভেঙে যায়। ভোর ৫টা ৩৩ বাজে। আরোহী নিজেকে শুভ্রর বাহুডোরে দেখেই নিজেই লজ্জা পেয়ে যায়। এর আগেও সে সকালে ঘুম থেকে যেদিন শুভ্র আগে উঠতে পারত, সে সব দিন শুভ্র বাহুডোরেই নিজেকে পেত। কিন্তু আজকে সেটা আলাদা, কারণ কাল রাতে তারা একে অপরের কাছাকাছি এসেছিল। দুজন দুজনের ভালোবাসায় সিক্ত হয়েছিল। ২ বছরের বৈবাহিক সম্পর্কে তারা প্রথমবার কাছাকাছি এসেছিল। আরোহী চাদর ঠিক করে শরীরে পেঁচিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু শুভ্র আরো শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমাচ্ছে। আরোহী চাচ্ছে না শুভ্র এখন উঠুক, তাহলে সে লজ্জা পেয়ে যাবে। মিনিট ৩ চেষ্টা চালানোর পর নিজেকে ছাড়িয়ে উঠে চাদরটা শুভ্র গায়ে দিয়ে নিচের থেকে শাড়িটা নিয়ে গায়ে পেঁচিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায়। এরপর আয়না দিয়ে ঘুমন্ত শুভ্রকে দেখে। তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। আরোহী বিছানায় শুভ্র পাশে বসে। শুভ্র চুলগুলো কপালে এসে পড়ে আছে। আরোহী সেগুলো হাত দিয়ে সরিয়ে নিজের চুলের ডগা দিয়ে ভেজা চুলের পানি শুভ্রর বন্ধ চোখের পাতায় দিতে থাকে। চোখে পানি পড়ায় শুভ্রর ঘুম ভেঙে যায়। চোখ খুলে আরোহীকে মিটিমিটি হাসতে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর তার বোধগম্য হবার পর আরোহীকে ধরতে নিলে আরোহী উঠে পড়ে আর বলে, আগে আপনি শাওয়ার নিন। ৬টা বেজে গেছে, নামাজের সময় শেষ, তাই একত্রে কাজে নামাজ আদায় করব। শুভ্র মুচকি হেসে ফ্রেশ হতে চলে যায়। আরোহী ব্যালকনির খোলা অংশ দিয়ে সকালের সদ্য ফোটা আলোর ছটা দেখছে। শুভ্র আকাশের রোদের মেলা, অপরূপ লাগছে। সকালের রোদে তীব্রতা না আর্দ্রতা থাকে। প্রকৃতির এই অপরূপ সংমিশ্রণ দেখার মাঝে শুভ্র ডাক পড়ে আরোহী। নতুন বইয়ের মতো সবাই মিলে আরোহীকে ঘিরে ধরেছে। আরোহীর মনে হচ্ছে তার গতকালকের বিয়ে হয়েছে। সবাই অনেক কথা বলছে। স্বামীরা ও জেসিকাও সেখানে আছে। ওদের এসব ভালো লাগছে না, কিন্তু মুখে হাসি নিয়ে তাও বসে আছে। তারা আস্তে আস্তে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেজন্য। আরোহীর খালাতো বোন ইরা বলে, আরুপু, তুমি শুভ্র ভাইকে কবে থেকে ভালোবাসো? ইরার কথায় বাকিরা উৎসুক তাকায়, তবে আরোহীর মনটা কিছুটা বিষণ্ণতায় আঁকড়ে ধরে। আয়না বুঝে সেটা কারণ, সে তো সবটাই জানে। আরোহী লম্বা শ্বাস নিয়ে বলে, সবাইকে। সবাই ব্যথিত হয়। নিজের ভালোবাসার মানুষটার মনে যখন নিজেরই বোনের প্রতি ভালোবাসা আছে তা জানতে পারে, তখন কেমন লাগে তা সত্যি তাদের অজানা তাদের। তবে সামিরার চোখ চকচক করে ওঠে। সে তার পরিকল্পনার মূল ও মোক্ষম চালটা পেয়ে গেছে। সামিরা জেসিকাকে ইশারা করে। জেসিকাও বাঁকা হাসে। সবাই চাইছে শুভ্র ও আরোহী কোথাও একটা একান্ত সময় কাটাতে ঘুরতে যাক। শুভ্র সেটাই চায়, তবে শুভ্র এটাও চায় আরোহীর জন্মদিনে আরোহীকে নিয়ে সেন্ট মার্টিনে যাবে, তারপর সেখান থেকে সাজে। আরোহীর যেহেতু সমুদ্র ও পাহাড় দুটোই পছন্দ, এই ট্যুরে ওদের ৫ দিন থেকে ৭ দিন সময় লাগবে, তাই ফেব্রুয়ারি মাসকেই প্রিফারেবল বলে মনে করেছে। শুভ্ররও কিছু ব্যস্ততা আছে আর আরোহীরও। ডিসেম্বর মাস, আর ইন্টার্ন ডাক্তারদেরকে ক্যাম্পিং করা হয় শীতার্তদের সুবিধা অসুবিধা দেখার জন্য। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অনেক কাজ থাকে ইন্টার্নদের। আরোহীর ইন্টার্নের ৯ মাস শেষ। দেখতে দেখতে ব্যস্ততা কাটিয়ে এসে গেছে ফেব্রুয়ারি মাস। জেসিকা শুভ্রদের বাড়িতে থাকছে। সেও সারোয়ারিতে জয়েন করেছে হুট করে। সবাইকে এটাই বলেছে যে এত বছর নিজের জন্মভূমির থেকে দূরে ছিল, তাই এখন নিজের জন্মভূমিতে কয়েক মাস থাকতে চায়। জন্মভূমির মানুষগুলোর সেবা করতে চায়।
সবাই জেসিকার এমন ভাবনায় খুশি হয়, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে জেসিকার এমন ভাবনার পেছনের পরিকল্পনা। জেসিকা সবাইকে বলেছিল সে হোটেলে উঠবে, কিন্তু শুভ্রদের বাড়ির সবাই তাকে এখানেই থাকতে বলে। তাদের ফ্ল্যাটটা তো বড় আছে, রুমও বেশি। জেসিকা এই কথারই অপেক্ষায় করছিল যেন। কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে পরে হ্যাঁ করে দেয়। জেসিকা জয়েন করেছে জানুয়ারিতে। সেও তার বাকি সঙ্গীরা এখনো নিজেদের পরিকল্পনার কাজ শুরু করেনি। শুভ্র আরো এই হানিমুন থেকে ফিরে এলেই তারা আস্তে আস্তে কাজ শুরু করবে। সাগর পাড়ের উতাল ঢেউ দুই যুগলকে প্রেমময় আচ্ছাদনে আচ্ছাদিত করছে। ভোরের সূর্যোদয় দেখতে সাগর পাড়ে এসেছে শুভ্র আরোহী। সাগর পাড়ে ভোরের সূর্য রক্তিম বর্ণে উদিত হচ্ছে। শুভ্র আরোহীকে নিয়ে একটু দূরে এসেছে, যেখানে কেউ নেই। পুরো বিচে মানুষ সংখ্যাও বেশি না। শুভ্র তীরে আসা কিছু সুসজ্জিত প্রবাল ঝিনুক কুড়িয়ে আরোহীর হাতে দেয় আর বলে, ভোরের রক্তিম আলোয় রৌদ্রতার জন্য প্রবাল ঝিনুক। আরোহী হেসে ফেলে, চোখে তার মুগ্ধতা। এই সাগর পাড়েই আজকে দিনে 10 বছর আগে মনের ঘরে এই শুভ্র মানবের নামে অনুভূতিরা কড়া নেড়েছিল। সেদিনটা ভয়ানক ছিল, তবে তার কোমল স্পর্শে ছিল ভরসানুবাণী। শুভ্র অপলক এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে, তারপর বলে, জানো রোহে, সময় অনেক কিছু পরিবর্তন করে মানুষ হিতের জন্য। এই দেখো, 10 বছর আগে আজকের দিনে কাউকে নিয়ে অনুভূতি জন্মেছিল, কিন্তু আজকে তা নেই। নেই বলতে আমি তাকে তার ভালোবাসে মানুষের সাথে মেনে নিয়েছি। সেই সাথে তোমার প্রতি আমার অনুভূতিটা তীব্র হচ্ছিল। আমিও বুঝতে পারি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু আমি সময়ের পরে অনুভূতির প্রকাশ করি, আর তা তখন অর্থহীন হয়ে যায়। কিন্তু এবার আমি আল্লাহকে ধন্যবাদ জানাই, সময়ের একটু পরে হলেও ভুল সময়ে প্রকাশ করিনি। তুমি আমার মনের রানী এখন। আরোহী শুভ্রর হাত শক্ত করে ধরে শুভ্রর চোখের দিকে তাকিয়ে বলে, জানেন, আজ থেকে 10 বছর আগে আমারও কারোর প্রতি প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসার অনুভূতি হয়েছিল। শুভ্রের বুক থক করে ওঠে, জানে না কেন, তবে তারও কষ্ট হচ্ছে। নিজের অর্ধাঙ্গিনীর মুখে অন্য কারোর প্রতি অনুভূতির কথা শুনে তার কষ্ট হচ্ছে। শুভ্র ভাবে তাহলে আরোহীর কতটা কষ্ট হয়েছে এই 2 বছর, আর সে একদিন কিছু সেকেন্ড আগে শুনে দম বন্ধ কর লাগছে। কিছু সেকেন্ড সহ্য করতে পারছে না, তাহলে আরোহী 2টা বছর কিভাবে সহ্য করলো? আরোহী শুভ্রর চোখে ভয় দেখে, এত কষ্টের পর ভালোবাসা পেয়ে সেটা হারানোর ভয়। আরোহী মুচকি হেসে বলে, জানতে চান না সেই মানুষটাকে? শুভ্র ঢোক গিলে বলে, কে? আপনি। শুভ্র অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তার মনে যেন শীতল স্রোত বয়ে গেল। অবাকের সাথে সাথে প্রশান্তি অনুভব করছে সে। আরোহী বলতে লাগে, সেই দিন আপনি আমাকে যথাসময়ে বাঁচিয়েছিলেন। আমি আরোহী, সবার সামনে স্ট্রং হয়ে থাকলেও সেই দিন যদি খারাপ কিছু হতো, তাহলে আমি এই সমুদ্র গর্ভে নিজেকে বিলীন করে দিতাম। শুভ্র আরোহীকে নিজের দিকে ফিরিয়ে বুকে আগলে নেয় আর বলে, এসব বলবে না, ওগুলো মনে করবে না। তোমার কোনো ক্ষতি হতে দেয়নি কারো না কারো মাধ্যমে, আর সেই ব্যক্তিটা ভাগ্যবশত আমি। আরোহী শুভ্রর হৃদস্পন্দন শুনছে। 10 বছর আগে যেভাবে শুনতো সেভাবে। আরোহী বলে, সেই দিনও আপনি আমায় এভাবে আগলে নিয়েছিলেন। আমার অনুভূতি শুরু সেই মুহূর্ত থেকে, যেই মুহূর্ত আপনি আমার জন্য ভরসা স্বরূপ হয়ে এসেছিলেন। আরোহীর বলা শেষে শুভ্র স্বগতিক্তি করে বলে, ভালোবাসি রুহি, এই সাগর পরে সূর্যোদয়ের ক্ষণ বলছে, এই হৃদয়ে তুমি একমাত্র প্রিয় প্রহর হয়ে আছো, ও থাকবে। সেন্ট মার্টিনে 2 দিন থেকে প্রবালদ্বীপ ও বাকিটা ঘুরে সাজেক নীলগিরিতে যায় শুভ্র ও আরোহী। সাজেকের পাহাড়ের চূড়ায় মেঘেদের খুব কাছ থেকে ছোঁয়া যায়। মেঘের দেশ সাজেক অনিন্দ সুন্দর। পুরো 1 সপ্তাহ ট্যুরের পর ঢাকা ফিরে দুজন, এরপর ব্যস্ত জীবন ও ছোট ছোট খুনসুটি। জেসিকা একদিন শুভ্রর কেবিনে শুভ্রকে ইনিয়ে বিনিয়ে বলে যে আরোহী যে 9 বছর আগেই জানতো শুভ্র কাকে ভালোবাসে সেটা। শুভ্র প্রথমে অবাক হয়, কারণ আরোহী সেন্ট মার্টিনে তাকে এই কথাটা বলেনি বলে। পরে শুভ্র কথাটা হালকা ভাবে নিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে। জেসিকা প্রথম দিন বলে যখন দেখে কোনো লাভ হয় না, তখন সে আবারও ভাবে আবার 2 দিন পর বলবে। শুভ্রকে 2 দিন পর জেসিকা আবারও বলে, দেখো শুভ্র, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমিও আমার প্রথম ভালোবাসা হারিয়েছি। আমাকে ধোঁকা দিয়েছে। আমি চাই না তুমি অন্ধকারে থাকো, তাই তোমাকে আমি জানিয়েছি। আরোহী জানার পরেও সে সবটা চেপে গেছে। শুভ্র বলে, এতে রুহির কি করা ছিল? সে জানলে বা কি পরিবর্তন হতো? যা চলে গেছে
তাকে আছে। এসব এখন মূল্যহীন। আমি নিজের জীবনে নিজের শেষ ভালোবাসা পেয়ে গেছি। আমি সুখে আছি। এসব ভাবার দরকার নেই। জেসিকা কিছুটা বিরক্ত হয়, তারপর মুখে বিষাদের ছায়া এনে বলে, সবাই সবার প্রথম ভালোবাসা পেল, শুধু তুমি ছাড়া। সবাই অন্যকে কষ্ট দিয়ে হলেও নিজেরটা হাসিল করে নিয়েছে। জেসিকা শেষে পাটকাঠিতে রেসলারের নিভু আগুন ছুড়ে চলে যায়। যদি সেই আগুন লেগে যায় তো হলেই তো, আর তা না হলে আবারও পরে দিবে, একটু একটু করে ডোজ দিবে যাতে সেটা মনে কাঁথে। জেসিকা সাইকোলজি নিয়েও কিছুটা স্টাডি করেছে শখের বসে, তাই সে মানুষকে বুঝতে পারে কিছুটা শুভ্রর মন ভাবে। সত্যি উদ্দেশ্য হাসিল করেছে আমার সবটা জেনে? শুভ্র কিছুক্ষণ পর তার মনে হয়, না, আমি পেছনে ফিরে তাকাবো না। সামনের সুন্দর ভবিষ্যৎ ভালোবাসা ছেড়ে পেছনে যাব না। রুহিকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জেসিকা আবারও 2 দিন পর শুভ্রর কেবিনে এগুলো বলতে আসে। জেসিকা কিন্তু বাড়িয়ে শুভ্রকে এগুলো নিয়ে কিছু বলে না। জেসিকা নিজের মতো করে বাড়ি ফিরে শুভ্র আরোহীকে নিয়ে, তবে সকালে তারা যায় একসাথে। আরোহীকে হসপিটালে নামিয়ে দিয়ে শুভ্র নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে, সাথে প্রতিদিনের মতো জেসিকা আছে। জেসিকা বলে, আমি একটা কথা ভাবছি। শুভ্র গাড়ি চালাতে চালাতে বলে, কি? না মানে, আরোই কি ইচ্ছে করে আয়নাকে জানায়নি যে তুমি আয়নাকে ভালোবাসো? শুভ্র বলে, ভালোবাসতাম, এখন বাসি না। জেসিকা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে কণ্ঠে বেদনা এনে বলে, সেদিন আয়না তার লাভ স্টোরি বলল, আরোহী নাকি আয়নাকে ধ্রুবের প্রতি অনুভূতি বুঝতে শিখিয়েছে। আয়না আয়না এইভাবে বলেনি। জেসিকা বাড়িয়ে বলছে। শুভ্র ভ্রুকুচকে বলে, মানে? জেসিকা শয়তানি হাসি হাসে মনে মনে। আরোহী আনায়াকে বলেছে যে ধ্রুব আয়নার প্রতি যত্নশীল ও আয়নাও কিছু ফিল করে। আরোহী না বললেও তো আনায়া এসব কিছু ভাবতো না। আর 3 মাসের কোচিংয়ের পর ধ্রুবের চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত, কিন্তু আরোহী নিজের ভালোবাসা বাঁচানোর জন্য এসব করেছে। আমি ড্যাম শিওর। শুভ্র চুপ করে যায়। যদি জেসিকার বলা কথাগুলো সত্য হয় তবে শুভ্রর মাথায় সব ভাবনা চিন্তা জট লেগে যাচ্ছে। জেসিকা জানে শুভ্র সহজে আরোহীকে কিছু বলবে না, তাই সে আজকে এভাবে ডোজ দিয়েছে। আবার কালকে বলবে বলা বাহুল্য যে জেসিকা শুভ্রদের বাড়ির সবার সাথে অতি ভালো ব্যবহার করে, আরোহীর সাথে তো হাসি ছাড়াই কথাই বলে না। শুভ্র সেদিনও আরোহীকে কিছু বলেনি, তবে এরপরে জেসিকা এমন ভাবে আরো 3-4 দিন বলার পর শুভ্র আরোহীকে জিজ্ঞাসা করেই বসে, রুহি, তোমার কাছে কিছু জিজ্ঞেস করে? কিছুটা ইতস্তত করে শুভ্র বলে। আরোহী বলে, হ্যাঁ করো, এতে বলার কি আছে? না মানে তুমি কি 9 বছর আগে জানতে আমি কাকে ভালোবাসতাম তখন? আরোহী এমন প্রশ্নে চুপ করে থেকে এরপর আস্তে করে বলে, হ্যাঁ জানতাম। সেই দিন জেনেছিলাম যেদিন আপনি আরেকজনের প্রপোজাল রিজেক্ট করে এসেছেন। শুভ্রর কেমন যেন লাগছে, কিছুটা অস্থির। এই কদিনে জেসিকা খুব ভালোভাবেই শুভ্রকে মাইন্ডে ব্যবহার করে ফেলেছে। শুভ্র বলে, তুমি আমাকে তো এটা বলনি। না বলিনি, কারণ আমি এখনো কোনো ভূমিকাতে ছিলাম না। হ্যাঁ আমি জানতাম, তবে সাথে এটাও জানতাম যে আমার বোনের মনে আপনি ভাই ছাড়া কিছুই না। আমি আয়ুকে আপনাকে কেমন লাগে তা জানতে প্রশ্ন করেছিলাম। তখন সে বলেছে মেঘ ও নীর ভাইয়ার মতোই। তাহলে এক্ষেত্রে আমার কি করণীয়? শুভ্রর মন শান্ত হয় কিছুটা। সে আরোহীকে নিজের কাছে টেনে নেয়। নীর, সাদিয়া, মেঘ, সাবিরা এদের বিয়ে আজ, সাথে আরেকটা জুটিরও, ইরফান তানুর দুষ্টুমিকে ভালো লাগাতে পরিণত হয়, এরপর ভালোবেসে ফেলে ইরফান। 3 ভাইয়ের বিয়ে একই দিনে হবে। 3 মেয়ে পক্ষ হয়, তাই 3 মেয়ের পক্ষ একসাথে অ্যারেঞ্জমেন্ট করবে। সাবিরার মা, সাদিয়ার বাবা মা, মিসেস নূর ও মিস্টার মুনতাসির বন্ধু। 3 বিয়ের কনেকে একই রকম সাজে সাজিয়েছেন। 3 বরকেও লাল লেহেঙ্গা পরেছে, সাথে সব ম্যাচিং। 3 জনকে চিনতে বেশ বেগ পেতে হচ্ছে, আর যমজ 2 ভাইকেও চেনা যাচ্ছে না। কাজী কনফিউজড হয়ে তাকাচ্ছে বারবার। তবে মেঘ আর নীর কেউই আজকে ফাজলামি করবে না, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে সব শেষ। আরোহী ও আয়না আজকে 2 বোন শুভ্র ও ধ্রুবকে পরীক্ষা করবে, তাই দুজন অ্যাশ রঙের একটা ডিজাইনের কাতান শাড়ি কিনেছে, আর সাজটাও একই। প্রথমে যাবে শুভ্রর সামনে, ওদের সাথে ইরা কথা বলার জন্য যাচ্ছে। শুভ্রর সামনেই ওরা 3 জন যায়। এরপর ইরা শুভ্রকে ডাক দিয়ে বলে, শুভ্র ভাইয়া বলো তো, এখানে তোমার বউ মানে আরুপু কোনটা? শুভ্র দুজনকে দেখে ভাবাচেকা খেয়ে যায়। এরপর শুভ্র বলে, আমি কি ওদের দুজনের হাত ধরতে পারি?
অন্য কিছু মনে করো না, আমি ভুলেও ভুল করতে চাই না। ইরা সম্মতি দিলে শুভ্র দুজনের হাত একসাথে ধরে, তারপর বলে। বাম পাশের জন। ইরা অবাক হয়ে বলে। কিভাবে বললা? শুভ্র মুচকি এসে বলে। আমার ছোঁয়ায় যার কাপন হয় সেই তো আমার রয়। আরোহী মুচকি এসে শুভ্রকে জড়িয়ে ধরে। এরপর শুভ্রকে বিয়ে বাড়ির কাজ দেখতে বলে ওরা যায় ধ্রুবর কাছে। ধ্রুব তখন ইরফানের সাথে বসেছিল। ইরা তাকে ডেকে বলে। ধুব্র ভাইয়া, বলো তো আরুপি কোনটা? ধ্রুব হেসে ফেলে, কারণ এর আগেও এরা দুই বোন এমন মজা করেছে। ধ্রুব বলে। আজ আমি একটা অভিনব পন্থাতে বের করব। তিনজন সহ বাকিরা উৎসুক হয়ে থাকায় ধ্রুব হুট করে দুজনের সামনে হাত উঠে বসে ধ্রুব তারাকে উজ্জ্বলতাতে মানায়, যার যার আকাশে বলে ওঠে। তারপর দুই রমণীর হাসি দেখে সে বুঝে কোনটা আয়না। ধ্রুব আয়নার হাত ধরে বলে। তোমার হাসির প্রেমে আমি বহু রাত ঘুমোতে পারি না। যেদিন পূর্ণ আলো নিয়ে আমার আকাশে উঠবেই সেদিন আমার মরেও শান্তি। আয়না ধ্রুবের মুখ চেপে ধরে। ধ্রুব 2-3 দিন ধরে উপরোক্ত কথাটা বলছে, যা আয়নার একটু ভালো লাগছে না। 3 জুটির বিয়ে সুন্দরভাবে মিটে যায় বছরের মধ্যাহ্ন, মানে জুন মাসের শেষের দিকে। জেসিকা বুঝে গেছে শুভ্রকে এগুলো বলাচ্ছে অন্য উপায় খুঁজতে হবে। আরোহীর কাউকে সঠিক বোঝানোর এক অসামান্য ক্ষমতা আছে। জেসিকা, সামিরা, সাদাত সহ তার বন্ধুরা অন্য কিছু ভাবে, যা কাজ করবেই। জেসিকা, সামিরা, সাদাত ও তার দুই বন্ধু কফি শপে এসেছে। আজকে তারা নতুন পরিকল্পনা করবে। তখন সাদাত বলে ওঠে। এই আরোহীর জন্য আমিও আমার বন্ধুর 1 মাসের জন্য সাসপেন্ড হয়েছিল। এরা আমি তিলে তিলে মারবো। আমার মান সম্মান নষ্ট করেছিল। জেসিকা কফির কাপে চুমুক দিয়ে বলে। তুমি কিন্তু আজও পুরো কাহিনী বললে না। জেসিকার সাথে সাথে সামিরাও একই ইশারা করে। দুজনের শোনার আগ্রহে সাদাত বলে। আমিও আর আমার বন্ধুরা স্কুল থেকে একসাথে। এর আগেও আমরা টাইম পাসের প্রেম করেছি, কারোর সাথে ফিজিক্যাল ইনভলভ হয়নি। তবে স্কুলের ছোট ছোট মেয়েরা যখন কাকতি মিনতি করতো রিলেশন টিকানোর জন্য, তখন মানসিক প্রশান্তি লাগতো। মেডিকেলে ভর্তি হওয়ার পর আয়ানা ও আরোহের মধ্যে প্রথমে আয়ানাকে আমি দেখেছি। আসলে কাকে দেখেছি মনে নেই, তবে দুইজনকে একত্রে দেখিনি। ড্রেস দেখে যে বুঝবো একই দিনে মেয়েটার ড্রেস কেমনে পাল্টায় তারও জো নেই, কারণ সাদা অ্যাপ্রন পরেই তো থাকতো। যেদিন আয়নাকে ডাকি তখন নরম স্বভাবের আয়না আমার সামনে কাচুমাচু হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, আমরা 3 বন্ধু কিন্তু ওদের সিনিয়র ছিলাম 1 বছরের। তবে রেজাল্ট খারাপ হয় 3য় বর্ষর প্রফে। তো আয়নার ভয়ার্থ মুখ দেখে আমার দারুণ লাগে। আর সুন্দরী তো বটেই, তাই ডিস্টার্ব করতাম। বেশি দিন না, মাত্র 2 দিন। আর কাকতালীয়ভাবে 2 দিনই আয়ানাই ছিল। 3য় দিনে একসাথে 2টা একই চেহারার মেয়ে দেখে ঘাবড়ে যাই। পরে ওরাই বলল জমজোরা। সেদিন সকালেও 3য়বারের মতো আয়নাকে ডিস্টার্ব করেছিলাম। ডিস্টার্ব বলতে কিন্তু ফ্ল্যাট, একটু রূপের বর্ণনাও সামান্য স্ল্যাং। দুপুরে কান্নারত আয়ানা ও রণমূর্তি আরোহী আসে। আরোহী এসেও অনেক কিছু শুনিয়ে দিয়ে যায়, কিন্তু আমি তো বিমূঢ় ছিলাম। রণমূর্তির রাগ ও রূপের তেজে। রূপ দুবনের একই, তবে ঝাঁজ। এরপর থেকে আরোহীর সাথে ফ্ল্যাটিং, বন্ধুরা আয়ানার সাথে আর আমি আরোহীর সাথে। একদিন সকালে ক্লাস শুরুর আগে 2 বোন ছাড়া কেউ আসেনি। আসলে আমরা মানা করেছি আসতে, মানে 5 মিনিট পর আসতে বলেছি। তখন 2 বোনকে আমরা 3 বন্ধু একটু ভয় দেখাচ্ছিলাম, কিন্তু মিনিট 2 যেতেই প্রিন্সিপাল হাজির। পরে জানলাম সবাইকে ওরা বলে রেখেছিল, আর আমাদের 3 জনকে সাসপেন্ড করলো 1 মাস। এরপর মাফ চাওয়াইছে। সবটা শুনে স্বামীরা বলে। জেসিকাও তাই বলে। তখন সাদাত বিরক্তি নিয়ে বলে। এখন কাজের কথায় আসি। আচ্ছা জেসিকা, তোমার প্রথম বয়ফ্রেন্ডের সাথে তোমার কোনো ভিডিও নেই? আই মিন সে রুম ডেটের? জেসিকা একটু ভেবে বলে। আছে, আমিও সেই দুজনেই 2টা ভিডিও করেছিলাম। সেটা আমার পুরনো ফোল্ডারে আছে। সাদাত শয়তানি হাসি দিয়ে বলে। ও গ্রেট। তোমার ওই প্রথম বয়ফ্রেন্ডের মুখের আদলে শুভ্রের মুখ বসিয়ে দিব, আর ভিডিও থেকে ছবি নেব সেগুলোতেও। কোনো সেলফি আছে ওই ছেলের সাথে এবং অলসো শুভ্রর সাথে? জেসিকা কিছু সময় ভেবে বলে। শুভ্রর সাথে তো অনেক সেলফি আছে, ইভেন শুভ্র তুলেছে এমনও। হসপিটালে মাঝে মাঝে জোর করে ঘুরতে নিয়ে গেছি সেখানে। আর প্রথম বয়ফ্রেন্ডের সাথে প্রায় সব ছবি রাগে ডিলিট করে দিয়েছি। তবে ওই অন্তরঙ্গ মুহূর্তের কিছু আছে।
সাদাত চলবে বলে শয়তানি হাসি দেয়। তা দেখে বাকিরাও। আরোহীর কাছে হসপিটালের ঠিকানায় একটা পার্সেল আছে। পার্সেলটা খুলে ভিতরে শুভ্র জেসিকার বিভিন্ন জায়গায় ঘোরার ছবি। আরোহী ভ্রু কুঁচকে আসে। ছবিগুলো ভালো, তবে তাকে কেন পাঠালো তা আরোহীর মাথায় ঢুকছে না। আরোহী তখন একটু পরেই একটা সার্জারি আছে, যেটাতে অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন হবে সে। আরোহী নিজের লকারে ছবিগুলো রেখে দেয়। কেউ হয়তো জেসিকাকে নিয়ে শুভ্রকে ভুল বুঝছে, তাই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিগুলো কালেক্ট করেছে। এই ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে আছে। এর সপ্তাহখানেক পর কিছু আপত্তিজনক ছবি আসে। আরোহীর তখন সন্দেহ হয় এই ছবিগুলোর মানে কি। আর শুভ্র জেসিকার সাথে এত ক্লোজলি কিসিং ছবি, জড়িয়ে ধরা ছবি, এসব কেন? অবশ্য প্রতিটা ছবিতেই জেসিকার কিস ও জড়িয়ে ধরেছে। এই জন্য আরোহী ভাবে হয়তো জেসিকা ওয়েস্টার্ন মাইন্ডের, তাই এগুলো। কিন্তু তাকে কেন পাঠাচ্ছে, কেই বা পাঠাচ্ছে? আরোহীর মাথায় প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। শুভ্রকেও বলতে পারছে না, কারণ শুভ্র আউট অফ কান্ট্রি। শুভ্রর সাথে জেসিকাও গেছে ইংল্যান্ড, ওদের কাজের জন্য ডাকা। এভাবেই পরের সপ্তাহে ছবি ও ভিডিও আসে। আরোহীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর আজকে শুভ্র জেসিকা ফিরবে বাংলাদেশ 1.5 সপ্তাহ পর। আরোহীর বিশ্বাস হচ্ছে না এগুলো। শুভ্র জেসিকার সাথে অন্তরঙ্গ। আরোহীর নিজেকে অসহ্য যন্ত্রণা লাগছে। এর আগে এরকম যন্ত্রণা হয়নি। ভিডিওর সাথে একটা মেসেজ আসে। If you can believe this video, I will show you the proof and you will see it with your own eyes. But you have to wait. তুমি যদি এই ভিডিও বিশ্বাস করতে না পারো, তো তোমাকে আমি প্রমাণ দেখাবো এবং সেটা তুমি নিজের চোখে দেখবে। তবে তোমাকে অপেক্ষা করতে হবে। আরোহীর দুনিয়া থমকে যায়। জুলাই মাসের শেষের অর্ধ। এমনিতেই প্রচন্ড তাপদাহ। আরোহী দরদর করে ঘামছে। কাউকে কথা বলতেও পারছে না। এক পর্যায়ে আরোহী সেন্সলেস হয়ে যায়। ঘন্টা দুয়েক পর সেন্স ফিরলে চোখের সম্মুখে নিজের বোনকে ও বান্ধবীকে দেখে সবাই আরোহীকে কংগ্রাচুলেট করে। আয়ানা আরোহীকে জড়িয়ে ধরে বলে, আরু, আমি খালামণি হব। তুই 6 সপ্তাহের প্রেগনেন্ট। আমার বিশ্বাস হচ্ছে না। আমি এখনো কাউকে জানাইনি, শুধু ধ্রুবকে বলেছি। আর ধ্রুবকেও বলে দিচ্ছি, তুই যখন সবাইকে খুশির কথা বলবি তখন যেন সবাই জানে। আরোহী প্রেগন্যান্সির খবরটাতে খুশি হয়। সে এরকম কিছুটা সন্দেহ করেছিল রিসেন্ট সিমটমসে, কিন্তু তার হৃদয়ে যে দহন লেগে আছে। সে বলে, তোরাও কাউকে জানাবি না। আর না, আমি জানবো। কাউকে না মানে কাউকে না। যাদের জানিয়েছিস শুধু তারাই জানবে। আমি যত সময় লাগে পরে জানাবো। আয়না, ইস্যু, তানু সারা অবাক হয়। তানু বলে, কি হয়েছে আরু? তুই কি বেবি নিয়ে খুশি না? ক্যারিয়ার নিয়ে চিন্তা? আমিও আয়ুর মতো ইরফানকে বলেছি, তুই জানলেই সবাই জানবে। তোর খুশিটা বজায় রাখতে, কিন্তু তুই বলছিস যে কাউকেই জানাবি না। আরোহী বিমূঢ় হয়ে বলে, তোদের কথা দিতে হবে। তোরা যাদের বলেছিস তো বলেছিস, আর কাউকে বলবি না। আর তাদেরকেও স্ট্রেটলি মানা করবি। আমি বাকিটা বুঝে নেব। আয়না কিছু বলতে নিচ্ছিল, কিন্তু তার আগে আরোহী বলে, বাড়ি কাউকে না। সবাই মনক্ষুণ্ণ হয়, তবে মানতে বাধ্য। শুভ্র দেশে ফেরার পর আরোহী শুভ্রর সাথে খুব শান্ত আচরণ করে। আরোহীর এই শান্ত ভাবটা শুভ্রর কেমন যেন লাগে। সে কয়েকবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু আশানুরূপ উত্তর পায়নি। আরোহী এড়িয়ে গেছে। কয়েকদিন পর আরোহীকে এক অচেনা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে। তাকে এক হোটেল রুমের নাম্বার বলে দেয় সেখানে যেতে। আরোহী তখন লাঞ্চ ব্রেকে খাবে। আরোহী যায় সেখানে। রিসেপশনে রুম নাম্বার বললে তারা প্রথমে ডিটেলস দিতে চাইছিলেন না, কিন্তু তখন একটা কল আসে আর আরোহীকে ডিটেলস দেখায় ও ডুপ্লিকেট চাবি দেয়। ডিটেলস দেখে আরোহীর চোখ মুখ অন্ধকার লাগছে। সবকিছু ভয়ানক দুঃস্বপ্ন মনে হচ্ছে। সেখানে শুভ্র জেসিকা হাজবেন্ড ওয়াইফ লেখা। আরোহী টলতে টলতে সেই রুমের দিকে অগ্রসর হয়। রুমের লক খুলে দেখে জেসিকা ও শুভ্র একই চাদরের নিচে জড়িয়ে শুয়ে আছে। জেসিকার খোলা কাঁধ, শুভ্রর খোলা বুক দেখা যাচ্ছে। আরোহীর আর শক্তি নেই দেখার। সে সেখান থেকে টলতে টলতে চলে যায়। প্রায় 8 সপ্তাহ প্রেগনেন্সি আরোহীর। শরীর টাচ্ছে না। আরোহী চলে গেল। জেসিকা চোখ খুলে এরপর দুজনের উপর থেকে চাদর সরায়। জেসিকা স্লিভলেস টপস পরা আর শুভ্রর শুধু গায়ের শার্টটা খোলা। শুভ্রকে সকালে জেসিকা পানির সাথে হাইড্রোজের স্লিপিং পিল দিয়েছে। এরপর হোটেলে এনে সব প্ল্যান। আরোহী আর চলতে পারছে না। সে এখন কোথায় যাবে মাথায় আসছে না। সামনে সারা ও আরাসের ফ্ল্যাট। সারা ও আরাস বিয়ে করেছে মাত্র 2 মাস হলো। পারিবারিক ভাবে মেনে নিয়েছে সারার বলার পর। আরাসও মনে মনে পছন্দ করতো সারাকে। আরাসের মা বোনও এখানে থাকে। আরোহী মিনিট 5 খেটে যায় সেখানে। আরাসের মা দরজা খুলে আরোহীকে বিমর্ষ অবস্থায় রেখে জলদি করে ধরে ভেতরে নিয়ে বসিয়ে পানি দেয় ও সারাকে ফোন করে। সারাও বাকি বান্ধবীদের নিয়ে আধা ঘন্টার মাঝে চলে আসে। সবাইকে সব বলে আরোহী টুকরে কেঁদে ওঠে। আয়না প্রচন্ড রেগে গেছে। সে শুভ্রকে খুন করতে পারলে বাঁচে,
তার বোনকে এই শুভ্রর জন্য এতগুলো বছর কষ্ট তো করতেই হলো, আর আবার এখনো। বাকিরা শান্ত করে ওকে। আরোহী চোখের পানি মুছে বলে, আমি দূরে কোথাও চলে যাব, আমি থাকবো না এখানে, এই দেশেই থাকবো না। আমিও আমার বেবি সবার আড়াল হব। আয়না বলে, হ্যাঁ, তোকে দূরে যেতে আমি সাহায্য করব। তোর পাসপোর্ট তো আমাদের বাসায়, আমি অ্যাম্বাসিতে দেব, জার্মানি অ্যাম্বাসিতে। আমাদের জন্ম তো জার্মানিতে, আব্বু আম্মুর পিএইচডি সুবাদে, ভাইরা আমেরিকায়। তো জার্মানিতে আমিও তুই জন্মসূত্রেই নাগরিক, সেখানে সুবিধা হবে, সময় কম লাগবে। 1 মাসের ভেতর তুই চলে যেতে পারবি। আর তাছাড়া তখন তোর প্রেগনেন্সির 3 মাস হয়ে যাবে, রিস্ক কমে যাবে কিছুটা ফ্লাইট করার জন্য। বাকিরাও সায় জানায়। আরোহী এই 1 মাস তার মায়ের বাসায় থাকবে, এতে শুভ্র যাই বলুক। শুভ্রর ঘুম ভাঙে সন্ধ্যার পর। শুভ্র নিজেকে পরিপাটি অবস্থায় পায়, তবে হোটেল রুমে দেখে অবাক হয়। তখন জেসিকা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে বলে, আমি এনেছি তোমায়, তোমার মাথা ঘুরিয়েছিল তো, রেস্টের জন্য এনেছি। শুভ্র কিছু বলে না, আসলেই তার মাথা ঘুরছিল, এখন ভার ভার লাগছে। তুমি শাওয়ার নাও, আমি অনলাইনে তোমার জন্য এক্সট্রা ড্রেস অর্ডার করছি। শুভ্র শাওয়ার নিতে চলে যায়, যদি এতে একটু ফ্রেশ লাগে। শুভ্র গেলে জেসিকা বাঁকা হাসে, যা করার সে তো করেই ফেলেছে। বাকিরাও জেসিকার তখনকার মেসেজ দেখে খুশি হয়। শুভ্র আরোহীর মেডিকেলে যেয়ে শুনে আরোহী ও বাকি বন্ধু বান্ধবীরা দুপুরের পর ডিউটি করেনি। শুভ্র আরোহীকে ফোন করেও পায় না। আজকে জেসিকা ও শুভ্র একসাথে বাড়ি ফিরবে। শুভ্র রুমে ফিরে দেখে রুম অন্ধকার, তবে বিছানায় কেউ শুয়ে আছে। শুভ্র লাইট জ্বালিয়ে দেখে সেটা আরোহী। আরোহী তো এত জলদি ঘুমায় না, তাহলে? শুভ্রের মনে প্রশ্ন জাগে। আরোহীর গায়ে হাত দিয়ে দেখে টেম্পারেচারটা একটু হাই। শুভ্র বোঝে যে আরোহীর এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুভ্র ফ্রেশ হয়ে ডাইনিং এ গেলে দেখে তার মা খাবার বাড়ছে। মিসেস কায়রা বলে, আরুটার জ্বর জ্বর ভাব, ওর চোখ লাল ছিল, তাই আমি জোর করে খাইয়ে দিয়েছি আর বলেছি ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়তে। শুভ্র বলে, ও ভালো করেছ। আমি এসেছিলাম রুহির ও আমার জন্য খাবার নিতে। এরপর শুভ্র খেয়ে নামাজ পড়ে ঘুমাতে চলে যায়। আরোহীকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আরোহীর ঘুম খুব ঘন, তাই জেগে যায়নি। পরের দিন আরোহীর সাথে শুভ্র তাড়াহুড়োতে বেশি কথা হয়নি, আর গাড়িতে জেসিকাও ছিল। সেদিন রাতে আরোহী শুভ্রকে বলে সে তার বাবা মায়ের বাসায় কিছুদিন থাকতে চায়। শুভ্র আরোহীকে কাছে টেনে কারণ জিজ্ঞেস করলে আরোহী কোনো জবাব কোনো মতে কাটিয়ে দেয়। আরোহী তার বাবা মায়ের কাছে চলে যায় 2 দিন পর। সপ্তাহ পেরিয়ে যাবার পরও যখন ফেরে না, তখন শুভ্র আনতে যায়, কিন্তু আরোহী সবাইকে বলেছে আরো কিছুদিন থাকবে। শুভ্রও সেখানে 3 দিন থাকে, তারপরেও আরোহী যেতে নারাজ। আরোহী বলে, সামনের সপ্তাহে তো আপনি চট্টগ্রামে যাবেন, সেখানে 2-3 দিন থাকবেন। আমি সেই পর্যন্ত এখানে থাকতে চাই। শুভ্রর যে আরোহীকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে সেটা আরোহী বুঝতে পারছে না। বুঝবে কি করে? চোখের সামনে যা দেখেছে তাই সত্য বলে জেনেছে, আর এখন শুভ্রর সবকিছুতে অভিনয় মনে করে। বেচারা শুভ্র তো এসব জানেই না সে যে কত বড় ধোকার শিকার। শুভ্র চট্টগ্রাম চলে যায়, আর এদিকে সেদিনের হোটেলের ঘটনাটার 3 সপ্তাহ হয়ে এলো। আরোহীর ফ্লাইট পরের সপ্তাহে। 12 সপ্তাহ প্রেগনেন্সি হলেই ফ্লাই করবে। শুভ্র আরো কিছু কাজে চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে হয়। মূলত এই কাজটা ধ্রুব ও ইরফানের। ধ্রুব সার্ভারদের হেডকে বুঝিয়েছেন যাতে বান্দরবানের তার কাজটা শুভ্রকে ট্রান্সফার করে, আর সেই কিছুটা উইক। আর ইরফান নিজের পড়াশোনা করা চট্টগ্রাম মেডিকেলের অথরিটিকে রিকোয়েস্ট করেছে যাতে শুভ্রকে কিছুদিন বিজি রাখে। ধ্রুব ও ইরফান সবটা শুনেছে, আর তারা দুজনেই চেয়েছিল শুভ্রকে চরম শাস্তি দিতে। আরোহীর ফ্লাইটের 3 দিন আগে শুভ্র ঢাকা আসে। এই কয়েকদিন ফোনে শুভ্রর আরোহীর সাথে একটু কথা হতো। আরোহী বেশি কথা বলতো না বলে শুভ্র বলতো এই বিষয়টা শুভ্রর কাছে খটকা লাগে, কিন্তু তার মাথায় আসছে না। শুভ্র আরোহীকে বলে বাড়িতে আসতে বলে, কিন্তু তার আগে আরোহী ইরফানকে বলে ইরাকে তার ছোট খালার 9 বছরের ছেলেকে তাদের বাড়িতে আনে। 3 খালার ছেলে মেয়ের সুন্দর মুহূর্ত নষ্ট করতে শুভ্রর ইচ্ছে হলো না। এরপর যথাসময়ে আরোহী শ্বশুর বাড়ি ফিরবে বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে সকলের দোয়া নিয়ে 3 মাসের প্রেগনেন্সি ব্যাপারটা অনেক কষ্টে লুকিয়ে রেখেছে সে। এরপরই এয়ারপোর্টে যায়। ওকে বিদায় দিতে ধ্রুব, ইরফান, আরাশ আসে। মেয়েদের রাতে 11টার বাসার বাইরে থাকলে সন্দেহ তো হবে, তাই রাত 8টা পর্যন্ত থেকে চলে গেছে। আরোহী সবার থেকে ওয়াদা নিয়েছে যাতে সে কোথায় আছে তা কেউ না জানে। শুভ্রর কাছে সে মৃত হয়ে থাকবে, সবাই সেটাই মেনে নেয় কষ্ট হলেও। আরোহী আরেকটা পরিকল্পনা করেছে যা ওরা কেউ জানে না। সেটা সে জার্মানি যাওয়ার পর ঠিক করবে, সেখানে 1 মাস থেকে। ফ্ল্যাগ প্যাশ এন্ড। আরোহী ফ্লাইটে ওঠার আগে কাউকে মেসেজ করে,
ডান, নাও ইটস ইজ ডান, লেটস সি। জেসিকা ও বাকিরা রেস্টুরেন্টে বসে আছে। সাদাত বলে, এই আরোহী কই গেল বুঝলাম না। ডিভোর্স হয়ে গেলে সুবিধা হতো, কিন্তু সে উঠাও। আর আমরা যে ওদের রুমে মাইক্রোচিপ লাগিয়েছি তার কোনো কাজই হলো না। আরোহী তো ওই রুমে ছিলই না। আমাদের ভাগ্য ভালো, তাই হয়তো আরোহী শুভ্রের সাথে এসব বিষয়ে কথা বলেনি। না হলে এই মেয়ে প্রচুর চালাক, ঠিক বুঝে যেত। সামিরা চিন্তিত ভঙ্গিমায় বলে, আরোহী আবার সব বুঝে গেল না তো? মানে নর্মালি কোনো ওয়াইফ এত শান্ত থাকে না। আরোহী এত নীরব কেন? হাঙ্গামা তো হলো না, চুপচাপ সব মেনে ছেড়ে চলে গেল। তাদের মনেও এটাই ঘুরপাক খাচ্ছিল। তবে জেসিকা বলে, আরোহী তো প্রথম থেকেই শুভ্রের উপর কোনো জোর করেনি। করলে কি বিয়ে 2 বছর অপেক্ষা করে ভালোবাসা পাওয়ার জন্য? নিজের বোনকে ভালোবাসে জেনেও চুপ করেছিল। তো এখন এগুলোতে চুপ করে থাকতেই পারে। আর আমি তো কিছুদিন আগে ওর কাছে কান্না করে মাফ চেয়েছি, সাথে কিছু সাজিয়েও বলেছি যে শুভ্র আমার সাথে ফিজিক্যাল হয়েছিল নেশার করে। এরপর থেকে প্রায় হতো। আরোহীর আর কিছু বলার থাকে না তো এতে। বাকিরাও এই কথা শুনে আর কিছু বলে না। তারা নিজেদের কাজে সফল। এদিকে শুভ্র কাল রাত 9টার পর হসপিটাল থেকে ফিরে সেই আরোহীকে যে কত জায়গায় খুঁজতে গেছে তার ইয়াতে নাই। দুই পরিবারের সবাই আরোহীর চিন্তায় আছে। মিসেস নূর তো মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনে কাঁদতে কাঁদতে বেহাল দশা। সাদিয়া সাবিলা শাশুড়িকে সামলাচ্ছে। মেয়ে গনির মিস্টার মুনতাসির সবাই আরোহীকে খুঁজছে। ওনারা এয়ারপোর্টেও খবর নিয়েছিলেন, তবে ইরফানের রিকোয়েস্টে এবং আরোহীর রিকোয়েস্টে তারা বলেনি। আরোহীর খালারাও চিন্তিত। ওনার বোনের বাসায় সকালে যাবে। মিস্টার মাহাতাব ও খুঁজেছেন। রিয়ানা খবর পেয়ে মায়ের কাছে চলে এসেছে। এখনো দুপুর 2টা। বিধ্বস্ত অবস্থায় শুভ্র সব জায়গায় খুঁজে এসেছে। মিসেস কিয়ারা দরজা খুলে ছেলের এরূপ অবস্থা দেখে তার বুকটা ধক করে ওঠে। শুভ্র ভিতরে এসে সোফায় বসে পড়ে। শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে আছে। মিসেস কিয়ারা এক গ্লাস ঠান্ডা পানি ছেলেকে দেয়, সাথে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের সংস্পর্শে এসে শুভ্র মাকে জড়িয়ে দুপুরে কেঁদে ওঠে। জড়ানো স্বরে শুভ্র বলতে লাগে, কেন চলে গেল? কোথায় গেল? রুহি আমাকে ছেড়ে কেন গেল মা? কি করেছে আমি? ওর শেষে বলে যাওয়া কথাটার মানে কি মা? মিসেস কিয়ারা কি বলবেন বুঝতে পারছেন না। ছেলেটা তার ভালোবেসে কষ্টই পেয়ে যাচ্ছে। শুভ্র মাকে ছেড়ে নিজের রুমে যায়। এরপর বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে আরোহীর চিঠিটা বের করে 4th বারের মতো চিঠিটা পড়তে লাগে। প্রিয় শুভ্রসান, আমাকে হয়তো খুঁজবেন, তবে পাবেন না। স্বইচ্ছে যে আড়াল হয় তাকে খুঁজে পাওয়া যায় না। বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না, তবে বলবো আজ আধার ঘনিয়েছে ওই শুভ্রর আকাশে। রোদ্দুর লুকিয়েছে মেঘের আড়ালে। আপনার আশেপাশে কিছু আছে যা আমাদের অন্তরাল। যেদিন সেটা দূর করতে পারবেন সেই দিন শুভ্র আকাশে আবারও রোদ উঠবে। একটা কথা, এই চিঠি যেন আমাদের দুজন ব্যতীত কেউ না জানে। ইতি, আপনার রদ্রিতা রুহি। শুভ্র কিছু বুঝতে পারছে না। সে কি দ্বিতীয়বারের মতো নিজের ভালোবাসা হারাতে বসেছে? 1 সপ্তাহ হলো আরোহী জার্মানিতে গেছে। জার্মানি পৌঁছে আরোহীর সর্বপ্রথম লক্ষ্য কোনো অ্যাক্সিডেন্ট কেস খোঁজা। সেপ্টেম্বর মাসের শুরু মাত্র। শীত আসতে আরো 2.5 মাস বাকি জার্মানিতে। তখন তার প্রেগন্যান্সি 6 মাস হবে। শুভ্রর এই 1 সপ্তাহে বেহাল দশা। হসপিটালে বলেছে সে তার ওয়াইফ মিসিং, তাই খুঁজছে। কোনো কাজ করেনি সে। আরোহীকে খুঁজছে আর রাতের বেলা ব্যালকনিতে বসে বসে আরোহীর কথা ভেবে আধার আকাশ দেখে গেছে। 2 দিন হলো সিগারেট খাচ্ছে। জেসিকা শুভ্র রুমে এসেছে যাতে শুভ্রকে সান্ত্বনা দিতে পারে আর শুভ্রকে নিজের দিকে আনতে পারে। কালও আসতে চেয়েছিল, তবে শুভ্রর রুম বন্ধ ছিল তাই পারেনি। আজকে দরজা খোলা। জেসিকা যেয়ে ব্যালকনিতে শুভ্রর পাশে বসে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। এতে শুভ্র ধ্যান ভাঙে। জেসিকা বলে, কেন এই 1 মিনিট জন্য নিজেকে কষ্ট দিচ্ছ? আরোহী তো নিজের জায়গা খুঁজে নিয়েছে, চলে গেছে কোথাও। তুমিও নিজের জীবনে মুভ অন করো। এমনও তো হতে পারে আরোহী কারোর সাথে চলে গেছে, কারোর সাথে এক্সট্রা অ্যাফেয়ার ছিল, তোমাকে ভালো লাগছে না বলেই চলে গেছে। তোমার তো উচিত নতুন করে নিজেকে সুযোগ দেওয়া। শুভ্র কথাগুলো শুনে রাগে জেসিকাকে জোর লাগিয়ে একটা থাপ্পড় দেয়। এরপর জেসিকার 2 গালে এক হাতের আঙুল দিয়ে চেপে ধরে হিসিয়ে বলে, ফার্দার আমার সামনে বাজে বকবি না। সবাইকে নিজের মতো ভাবিস না যে বয়ফ্রেন্ড বিট্রে করার 2 দিন পর একজনের সহানুভূতি পেয়ে তাকে নেশার করে কাছে টানতে যাবে আর সে ছেড়ে চলে আসবে। তোদের কাছে শারীরিক চাহিদাটা গুরুত্বপূর্ণ। তুই কি ভাবছিস আমি জানি না তোর বয়ফ্রেন্ড তোকে কেন ছাড়ছে? সে প্রথমে লয়াল ছিল তোর প্রতি, এরপর তুই তার সাথে ফিজিক্যাল হবার পর ওই হসপিটালের আরো সিনিয়র কয়েকজনের সাথে বেছানে গিয়েছিস পরীক্ষায় পাশ করার জন্য। যতটা সাবজেক্টিভ প্রুফে খারাপ হতো
সবগুলো প্রফেসরের সাথে গিয়েছিস। হয়তো তারা তোর ইঙ্গিতে সায় দিয়েছে, আর নয়তো কয়েকজনকে ড্রাগ দিয়ে নেশার ঘরে তারপর নিতে। এতে জেনে জোসেফ তোর সাথে সেম কাজটা করেছে। মাথায় লাগছে, তাই না? আমি কিভাবে জানলাম? জেসিকা হতভম্বের মতো চোখ দুটো বড় বড় করে বসে আছে। শুভ্র আবারও বলে, জোসেফ আমাকে বলেছে এগুলো, এবং পর্ন সাইটে এক প্রফেসরের সাথে তোর ভিডিও ভাইরাল হয়েছিল। সেটা দেখার পর জোসেফ তোকে ছেড়েছে। আর ওই জেনিফা আমাকে বিয়ে করার কথা ভেবেছে। এগুলো জানতে পারি তোর সাথে পরিচয় হবার 1.5 বছর পর। জোসেফের সাথে ব্রেকআপের পর তুই ব্ল্যাকমেইলড না হলে এগুলো করতে না। তবে নিজের সবকিছু নষ্ট তুই নিজে করেছিস। এখন যদি তুই তোর কথা বলতে আসিস তো আই এম সরি। কোনো প্রস্টিটিউটও তোর থেকে ভালো, কারণ তারা বাধ্য ছিল বা প্রতারণার শিকার হয়ে সেটা হয়, আর তুই স্বইচ্ছায়। আরেকটা কথা, আরোহীর চলে যাওয়ার পেছনে যদি তোর হাত থাকে তো তোকে আমি ছাড়বো না। জেসিকা ঘামতে থাকে। তারপর সেখান থেকে উঠে চলে যায়। জেসিকা চলে যাবার পর শুভ্র কাল রাত 12টায় তাদের কাছে যে দুটো ভিডিও আসে সেটা মেইলটা ওপেন করে। ভিডিও দুইটাতে মানুষের চেহারা বাদে সব ব্লার করা। দুইটা একই ভিডিও, তবে ছেলের ফেসে একটাতে জোসেফের ফেস আর একটাতে শুভ্রর। মেয়ের ফেসে দুইটাতেই জেসিকা, মেইলে এটাও লেখা। আরোহীর আড়াল হবার একটা কারণ? মেইলটা কে করেছে তার শুভ্র জানে না, তবে এইটুকু বুঝতে পেরেছি জেসিকা কিছুটা হলেও ইনভলভ পেতে। এখন শুভ্র বাকি কারণগুলো জানার চেষ্টা করছে। এখন অচেনা মেইলকারী থেকে ক্লু এর আশায় আছে। সেপ্টেম্বর মাস শেষ হয়ে এলো। আয়না সকাল সকাল বিধ্বস্ত অবস্থায় শুভ্রদের বাড়িতে আসে। এরপর শুভ্র রুমে যে আক্রোশের সাথে দরজায় কড়াঘাত করতে থাকে, কারণ 2 দিন ধরে আরোহীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আর আজ সকালে খবর পেয়েছে আরোহী যে মেডিকেলে গিয়েছে সেই এরিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অথরিটি আজকে বলেছে সেখানে তাদের 2 জন কর্মী ছিল, যার মধ্যে একজন প্রেগনেন্ট ছিল। দুর্ঘটনা ঘটেছে বিস্ফোরণজনিত কারণে। নিহতদের আইডেন্টিফাই করা যায়নি। শুভ্র ভোরে নামাজের পর চোখ লেগে আসছিল। হঠাৎ শব্দে ঘুম ছুটে যায়। দরজা খোলার পর আকস্মিক ধাক্কায় শুভ্র ফ্লোরে পড়ে যায়। আয়না চিৎকার করে বলে, শুধুমাত্র আপনার জন্য মিস্টার শুভ্র, আমার বোন এত দূরে গেছে, আর আজ 2 দিন আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। যদি আমার বোনের কিছু হয়, আই সোয়ার আই উইল কিল ইউ। আপনার লোক দেখানো দেবদাসকেই ছুটিয়ে দেবো একদম। অন্য মেয়ের সাথে ফুর্তি করার সময় তো দেবদাস থাকিস না। তোর আর তোর জেসিকার এসব অবৈধ কাজের জন্য আমার বোন চলে গেছে। হোটেলে গিয়ে তোমরা তোমাদের কাজ করো, তাই না? আমি তোকে মেরেই ফেলবো। আয়নাকে সাবিতা গিয়ে আটকায়। আয়নাকে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যেতে দেখে বাকিরাও আরেক গাড়িতে করে এখানে আসে। জেসিকাও শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে এসব শুনে ভয় পেয়ে যায়। সেখান থেকে পালাতে নিলে সাদিয়া দেখে ফেলে আর ওকে ধরে ফেলে। আয়নার মুখ থেকে সব শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছে। শুভ্রর ভিডিও ছবির কথা জানতো, কিন্তু হোটেলের কথা না। সে তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি জেসিকার সাথে হোটেল আপত্তিকর অবস্থা? কি বলছো এসব? আমার সাথে জেসিকা সেরকম কোনো সম্পর্ক না পূর্বে ছিল আর না পরে আছে। হ্যাঁ, আমি জেসিকার জীবনের সত্যটা জেনেও বন্ধুত্ব নষ্ট করিনি, কারণ ইংল্যান্ডে আমি আমার ব্যাচমেট কয়েকজনকে দেখেছি। তারা ওর মতো আছে, যারা একাধিক ব্যক্তির সাথে ফিজিক্যাল ইনভলভ থাকে, তবে সবাই না, হাতে গোনা 10-12 জন। আয়না কিছু বলবে তার আগে ওরে থামিয়ে নির্বলে, তাহলে আয়ু যে বলল আরু তোকে ও মিস জোশিকাকে এই অবস্থায় দেখেছে হোটেলে? মেঘ তো মাথা গরম করা পাবলিক, তাই সাবিরা ওর 2 হাত চেপে ধরে শান্ত করছে আর সাদিয়ার কথাগুলো শুনছে, সাথে জেসিকার দিকে তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে। সে 100% শিওর এগুলো জেসিকার কাজ, আর জেসিকার ভয়ে বারবার ঘামছে। শুভ্র বলে, আর জানি না ওসব, আমার স্মৃতিতে এসব কিছু নাই। তবে হ্যাঁ, একদিন হসপিটালে আমার শরীর খারাপ করছিল। এরপর চোখ মেলে আমি নিজেকে হোটেল রুমে পাই, এবং জেসিকাও সেখানে ছিল। তখন সে ওয়াশরুম থেকে বের হচ্ছিল আর বলেছিল আমি সিক হয়ে গেছিলাম, তাই নাকি আমাকে সেখানে নিয়ে গেছিল। এগুলো ছাড়া আর কিছু আমি জানি না। আয়না বলে, সেই দিনই আরও আপনাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। কিন্তু আমি তো নিজেকে পরিপাটি অবস্থায় দেখেছি, এমনকি মাথা ভার লাগা ছাড়া অন্য কোনো শারীরিক পরিবর্তন লক্ষণীয় ছিল না। শুভ্রর কথায় আয়না জবাব দিতে নিবে তার আগে মেঘ বলে, তাহলে আমার বোন কি ভুল দেখেছে? তো সেদিন ঘোরের মাঝে কিছু হয়নি তা তুই নিশ্চিত কি করে? ভিডিওটা? শুভ্র 2 হাত দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে মাথা নিচু করে লম্বা শ্বাস নেয়, তারপর বলে, ভিডিওটা ফেক। এ নাও, এখানে 2টা আছে, তুমি নো টেনশন, ব্লার করা, দেখতে পারো। আমার সাথে কিছু হলে সামান্য কিছু আমি বুঝবো। আমি তো নিশ্চয় করি না, তাই না?
শুভ্র মেঘের কাছে নিজের ফোনে ভিডিওগুলো দেয়। নীর ও মেঘ দেখে, তারপর তারা বোঝে কোনটা ফেক। আয়না সহ বাকিদের বলে। তারা সবাই শুভ্রর কথা বিশ্বাস করে। সবাই যেন কিছুটা স্বস্তি পায়। এরপর কিন্তু থেকেই যায় যে হোটেলে কি হয়েছে। এরপর সবাই হোটেলের রিসেপশনের মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখবে। এটা শুনে জেসিকা বাঁকা হাসে, কারণ সে ডিলিট করিয়ে ফেলেছে কয়েকদিনের আগেই। হোটেলের রিসেপশন থেকে হতাশ হয়ে ফিরে এলে এদের আরোহীর কথা মনে পড়ে। সকালে যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিল সেটা মনে পড়ে যায়। শুভ্র আয়নাকে জিজ্ঞাসা করে, তারা রুহির কি হয়েছে বলছিলে? রুহি ঠিক আছে? আমি তখন তোমার কথাগুলো খেয়াল করিনি। আয়না মলির মুখে বলে, জানি না, আমি শুধু চাই ওই মেয়েটা যেন আরও না হয়, আমার বোন আর তার বাচ্চা যেন সুস্থ থাকে। অবাক হয়, তারপর বলে, রুহি তো জার্মানিতে গেছে বললে, সে প্রেগন্যান্ট ছিল? আমি তো জানতাম না। আর অ্যাক্সিডেন্টের কথা বলছো কেন? আয়না হতাশার ভরা দুঃখের সাথে বলে, হ্যাঁ প্রেগনেন্ট, এখন 4 মাস। আমি কালকে থেকে ফোন করে পাচ্ছি না, আর সকালে তো এগুলো শুনলাম। আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না কিছু। কথাটা বলে আয়না মাথা হাঁটুতে নামায়। শুভ্র স্তব্ধ হয়ে বসে আছে। সে বাবা হবে, এটা তার বিশ্বাস হচ্ছে না। মনে মনে অনেক অদ্ভুত আনন্দ হচ্ছে, তবে পরক্ষণেই বিষাদে মন ছেয়ে যাচ্ছে। তার রুহির কিছু হয়নি তো, এটা ভেবে তার দম বন্ধ লাগছে। আয়না সবাইকে রেখে বিকেলের দিকে নিজে একা একা বেরিয়ে গেছে। তার কিছুতেই ভালো লাগছে না। একদিকে বোনের জন্য ভয়, অন্যদিকে চিন্তা, আরেকদিকে ধ্রুবর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। ধ্রুব 1 সপ্তাহ ধরে কথা বলতে চায় না, কেমন যেন ইগনোর করে, রুট ব্যবহার করছে বারবার ফোন করাতে। আয়না বুঝতে পারছে না ধ্রুবর কি হয়েছে। আর 3 মাস পর ওদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ধ্রুব হঠাৎ করে যেন বদলে গেল। আর ধ্রুব সে পরন্ত বিকেলের নিজের বাসায় ছাদে বসে আছে, বিষণ্ণতার মন। ডুবন্ত তার জীবন সূর্য এই পরন্ত বিকেলের ন্যায়। সূর্য ডুবে গেলে যেমন প্রকৃতিতে আধার নামে, ঠিক তেমনই তার জীবনও অমানিসা অন্ধকারে আচ্ছন্ন হতে যাচ্ছে। আজ দুপুরের পর বাড়ি চলে এসেছে। ধ্রুবের অ্যাকিউট লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। অ্যাকিউট লিউকেমিয়া আবার 2 ধরনের হয়, যথা 1 অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা LLL, 2 অ্যাকিউট মায়োব্লাস্টিক লিউকেমিয়া বা AML। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ALL চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী। শুধু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করলে 2 থেকে 2.5 বছর চিকিৎসা নিতে হয়। প্রয়োজনে বোন মেরু ট্রান্সপ্লেট করতে হয়। ধ্রুবের অনেকদিন ধরে নাক দিয়ে রক্ত পড়তো, মানে হাঁচি কাশির সময় আরো কিছু উপসর্গ আছে। তাই সে ব্লাড টেস্ট করে জানতে পারে এই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া মারাত্মক এবং জলদি চিকিৎসা শুরু করতে হয়। ধ্রুব 2nd স্টেজে এসেছে। ডাক্তার বলেছে বেশি দিন হয়নি এই স্টেজে এসেছে, এখনো চিকিৎসা শুরু করেনি। এই সপ্তাহে সে আমেরিকা যাবে। তার পরিবারকে সবটা জানিয়েছে এবং তাদের সাথে এটাও বলেছে আয়নার সাথে বিয়েটা ভেঙে দিতে, কারণ ধ্রুব তার অনিশ্চিত জীবনে তার ধ্রুবতারাকে এনে আলো কেড়ে নিতে চায় না। ধ্রুব জানে সবার জীবনে অনিশ্চিত, তবে তারটা সে জানে, বাকিদেরটা তো জানে না। আয়না ধ্রুবদের বাড়িতে আসে। 7 দিন ধরে ধ্রুব দেখা করছে না। ধ্রুবের ফ্রেন্ডকে কল করেছিল, সে জানিয়েছে ধ্রুব বাড়ি চলে গেছে। আয়না তাই এখানে এসেছে। আয়না ধ্রুবর মায়ের সাথে কুশল বিনিময় করে। ধ্রুব কই জানতে চাইলে উনি ছাদের কথা বলে দেয়। আয়না ছাদে যাবার উদ্দেশ্যে চলে যায়। ধ্রুবর মা ওনাতে মুখ চেপে ঢুকরে কেঁদে ওঠে। সে ভাবে তার ছেলে এই কঠিন রোগ মোকাবিলা করে করে ক্লান্ত, আর এখন নিজের হৃদ মাঝারে থাকা ভালোবাসার মানুষটাকেও দূরে ঠেলে দিচ্ছে। আয়না ধ্রুবের পেছনে দাঁড়ায়। ধ্রুব বেখেয়ালে আছে, তাই কারোর উপস্থিতি বুঝতে পারে না। তার মন এখন তার ধ্রুবতারাকে ভাবছে। বাড়ির পেছন সাইডে পশ্চিম দিকে, তাই সেদিকেই দাঁড়িয়ে আছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শে পেছনে ফিরে, পেছন ঘুরে আয়নাকে দেখে সে ভাবে এটা হয়তো তার কল্পনা, তাই সে ঘোরের মাঝে মলিন হেসে বলে, ধ্রুবতারা, তুমি এসেছ? কেন এসেছ? আমি তোমাকে আমার অন্ধকার জীবনে জড়াতে চাই না। তুমি ভালো থাকো, সুখে থাকো, অন্য কারো আকাশের তারা হয়ে। আমার আকাশ ভগ্ন এখন, সেখানে তারারা তাদের আলো হারিয়ে ফেলবে। আয়না ধ্রুবের কথার সারমর্ম বুঝতে পারছে না। সে তো তার উত্তর জানতে এসেছে। এসেই ধ্রুবের এমন কথা শুনবে ভাবেনি। কি হয়েছে তার ধ্রুবর? কি কারণে এত বিষণ্ণতা? ধ্রুব কি কারণে তার সাথে এমন করছে বুঝতে পারছে না। আয়না হুট করে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তার মনে একরাশ মেঘ জমে আছে তার এই মানুষটার জন্য। কেন অবহেলা করছে? আবার বোনের চিন্তায় বারংবার মন ভয়ে আশঙ্কিত। আয়নার হঠাৎ বুকে আছড়ে পড়া অশ্রু জলে বুকের খানিকটা ভিজে যাওয়ার ঘোর ভাঙে ধ্রুবের। সে বুঝতে পারে এতক্ষণ যাকে কল্পনায় ভাবছিল সেটা বাস্তবে ছিল।
ধ্রুবের নিজের অসুস্থতার কথা মনে পড়ে যায়, তাই এক ঝটকাতে আয়নাকে নিজের থেকে আলাদা করে। আয়না আচম্বিত দৃষ্টিতে ধ্রুবের দিকে তাকিয়ে আছে। ধ্রুব শক্ত কণ্ঠে বলে, মানা করেছিলাম না, আমার কাছে আসতে মানা করেছিলাম তো। দেখো আমার ভালো লাগছে না, প্লিজ যাও এখান থেকে। আয়না অশ্রুসিক্ত চোখে ধ্রুবের দিকে তাকিয়ে আছে। ধ্রুবের নিজেরও খারাপ লাগছে, তবে তার হাতের বাইরে সব। সে চাইলেই যদি নিয়তি না চায় তো কিছুই সম্ভব না। আয়নাকে এভাবে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ধ্রুব গম্ভীর ভাবে কণ্ঠে বিরক্তিকর ভাব এনে বলে, যাও তো প্লিজ, আমি একা থাকতে চাই, বিরক্ত করো না, নিজের বাসায় যাও। আয়না হতভম্ব। আজ কিনা সে বিরক্তির কারণ ধ্রুবের। কই, এতগুলো বছরে তো সে কখনোই বিরক্তির কারণ ছিল না। আয়না আর দাঁড়ায় না, তার কাছে সবকিছু অসহ্য লাগছে। সে তার বোনের মতো এত শক্ত থাকতে পারে না। প্রচন্ড আবেগময় তার মন। আয়না চলে গেলে ধ্রুব আপন মনে তপ্ত নিঃশ্বাস ফেলে। সন্ধ্যা পেরিয়ে যায় আয়নার বাড়ি ফিরে দেখে সবাই চলে এসেছে। আয়না নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর এক নাগাড়ে 4টা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ে। 4টা স্লিপিং পিল নিয়ে মানুষ মরে না, তবে ঘুমের মধ্যেই কিছু হতে পারে, যেমন স্ট্রোক। মিসেস নূর রাতের খাবার খেতে মেয়েকে ডাকতে আসে, তবে আয়না দরজা খোলে না। সে ভাবে হয়তো বোনের জন্য মন খারাপ করে ঘুমিয়ে গেছে। বাড়ির সবাই চিন্তিত। নীর মেইলের মাধ্যমে জার্মানিতে যোগাযোগ করার চেষ্টা করছে। সবাই চায় আরোহী সুস্থ থাকুক। সকালেও যখন আয়নাকে ডাকার পর দরজা খুলছে না, তখন সবাই ভয় পেয়ে যায়। সকালে 9টা বাজে, তাও কি ঘুম? আর প্রতিদিন তো 6টার আগেই উঠে। মেঘ দরজা ভাঙতে বললে মেঘ ও নীর 2 ভাই মিলে দরজা ভাঙে। মিসেস নূর ভয়ে কাঁদতে থাকে। তার 2 মেয়েকে নিয়েই তার ভয়। দরজা খোলার পর মিস্টার মুনতাসির সবার আগে মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথাটা নিজের কোলে নেয়। মিসেস নূরকে সাবিয়া সামলাচ্ছে, আর সাবিলা আয়নার চোখ মুছে পানি দিচ্ছে। নীর গিয়ে বোনের নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস চলছে, তবে ধীর গতিতে। মেঘ রুমে ঢুকে স্লিপিং পিলের পাতাটা দেখে দৌড়ে গাড়ি বের করতে চলে গেছে। নীর তার বোনকে কোলে তুলে নেয়। মিসেস নূরকে সাবিলা ও সাদিয়াকে বলে যায় সামলাতে। মিস্টার মুনতাসির ওদের সাথে যায়। সারোয়ার্দী হসপিটাল বাড়ি থেকে আধা ঘন্টা দূরত্বে। মেঘ হাই স্পিডে গাড়ি চালিয়ে 20 মিনিটে পৌঁছে যায়। মিস্টার মুনতাসির পেছনের সিটে মেয়েকে বারবার জাগানোর চেষ্টা করছে। সন্তান যদি বুঝতো তাদের ভুল কিছু করাতে তাদের বাবা মায়ের কি হাল হয়। মিস্টার মুনতাসির চোখের পানি মুছছে বারবার। ধ্রুব নিজের কেবিনে বসেছিল, তখন ধ্রুবের এক বন্ধু এসে ওকে আয়নার খবরটা দেয়। ধ্রুবের মাথা তো পুরো হ্যাং মেরে আছে। যার সুখের জন্য সে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নিচ্ছে, সে নিজেই নিজের জীবন নিয়ে খেলা করছে। 1 ঘন্টা পর আয়নার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সামনে তার মাকে দেখে উঠে বসে। তারপর বলে, আমি এখানে কেন? মিসেস নূর কাঁদতে কাঁদতে বলে, তুই স্লিপিং পিল কেন নিয়েছিলি? তোর বোনের কোনো খোঁজ নেই, আর তুই এগুলো কেন করছিস? আমাদের কি হাল হবে বুঝিস তুই? আমার করা ঘুম প্রয়োজন ছিল, তাই 4টা মেডিসিন খেয়ে ফেলেছিলাম। এতে আমি 20-24 ঘন্টা ঘুমাতাম। সবাই এসে কেমন আছে ও শাসন করে কেবিন ছেড়ে যায়। তখন ধ্রুব কেবিনে ঢুকে দরজা লক করে আয়নার কাছে এসে কষিয়ে একটা থাপ্পড় মারে। তারপর বাহু খামচে ধরে বলে, খুব মরার শখ তোমার তো, বিষ খেতে। স্লিপিং পিল কেন খেলে? জীবনের মায়া তো তোমার নেই, তাই না? কেউ তার জীবনের স্বল্প সময়ের জন্য আফসোস করে, আর তুমি হেলাফেলা করো। আয়না থাপ্পড় খেয়ে অবাক হয় না, কিন্তু আশ্চর্য লাগে তার। কালকে যে ছেলে তাকে বিরক্তিকর ভেবে চলে যেতে বলল, আর আজ সে এইভাবে শাসন করতে এসেছে। কি হলো? কথা বলো। 4টা স্লিপিং পিলের কি দরকার ছিল? সর্বোচ্চ 2টা খেতে পারতে। সুইসাইড কেন করতে হবে তোমার? আমি ছাড়া কি তোমার নিজের কোনো পরিবার নেই? আমি না থাকলেও তোমার পরিবার তো আছে। ধ্রুবের লাস্ট কথাগুলো আয়নার ভালো লাগে না, তাই সে বলে, ডাক্তার ধ্রুব, আই এম টোটালি ফাইন নাও। আমি নিজেও ডাক্তার। আমি তো জানি যে 4টা খেলে কি রিস্ক থাকে, সবটাই জানি। আপনাকে বলতে হবে না, আপনি বরং আপনার কাজে যান। আমার পিছনে টাইম ওয়েস্ট করতে হবে না। আমার পরিবার আছে এখানে, সো ইউ মে গো নাও। ধ্রুব আচমকা হাতের বাঁধন শিথিল করে দেয়। এরপর কেবিন থেকে চলে যায়। ধ্রুবর পরিবারের সবাই হসপিটালে চলে এসেছে আয়নাকে দেখতে। শুভ্র একবার দেখেও এরপর রোগী দেখতে চলে গেছে। দুপুর যখন গড়িয়ে যাচ্ছে তখন শুভ্রর কাছে অচেনা মেল থেকে আরেকটি ভিডিও আসে। শুভ্র তখন লাঞ্চ ব্রেক থেকে লাঞ্চ ও আয়নার কেবিন থেকে সবার সাথে সাক্ষাৎ করে ওয়ার্ড ভিজিট করে 3টা 30 নাগাদ নিজের কেবিনে ফিরছে। শুভ্র ভিডিওটা দেখে রাগে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ভিডিওটা ছিল হোটেল রুমের।
সেদিন কি কি হয়েছিল সব ভিডিওটাতে আছে। লাঞ্চ ব্রেকের পর ওয়ার্ড ভিজিট করে বিকেলে 4:30 পর্যন্ত তার কোনো রোগী নেই, তাই ভিডিওটা দেখে। শুভ্র তৎক্ষণাৎ আয়নাদের কাছে যায়। কিছুক্ষণ পর আয়নাকে রিলিজ করে দিবে। সবাইকে ভিডিওটা দেখায়, তারপর জেসিকাকে নার্স মারফত ডেকে আনে। জেসিকা আসা মাত্রই মেঘ সবার আগে থাপ্পড় লাগিয়ে দেয়। জেসিকা হতভম্বের ন্যায় তাকিয়ে আছে। শুভ্র এরপর আরেকটা থাপ্পড় দেয়। মেঘকে সাবিলা অনেক কষ্টে সামলায়। নীর মেয়েদের গায়ে হাত তুলতে ইচ্ছুক না, কারণ শব্দবান তার জন্য পারফেক্ট। সবাই চাচ্ছে ব্যাপারটা বাড়িতে সমাধান হোক। হসপিটালে সিন ক্রিয়েট করাটা সমীচীন না। আয়নার রিলিজের সাথে সাথে সবাই মানে ধ্রুব জেসিকা একরাও সাথে যায়। সবাই চলে গেলে আড়াল থেকে একজন বাঁকা হাসে। সেই মানুষটাই শুভ্রকে সব ভিডিও দিয়েছে। সেই মানুষটা এরপর কাউকে ফোন করে আমার কাজ শেষ। কালকে আয়না কথাটা বলার পরেই লাস্টের ভিডিওটা শুভ্রকে দিতে হতো, আমি দিয়ে দিয়েছি। অপর পাশের ব্যক্তি শুনলো। এরপর যে ভিডিও সেন্ড করেছে সে আবারও বলে, জেসিকা ভেবেছিল সে ভিডিও ডিলিট করে দিয়ে নিজের বিপক্ষের প্রমাণ মিটিয়ে ফেলেছে। ওদের ফেক ভিডিও বানানোর পরে সেকেন্ড করার পর যখন রেস্টুরেন্ট তারা দেখা করতে যায়, তখনই তাদের সব পরিকল্পনা জানতে পেরে যায়। আর হোটেলের ভিডিওটা কালেক্ট করতে কষ্ট করতে হয়েছে, কারণ হোটেল ম্যানেজমেন্টে কাউকে সিসিটিভি ফুটেজ সহজে দেয় না। আমরা কালেক্ট করার পর মোটা অঙ্কের টাকা ও রেপুটেশনের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিই। তাই জেসিকারা জানতেও পারিনি যে কেউ তাদের ডিলিট করানোর আগে সেটা কপি করে নিয়ে নিয়েছে। ফোনের অপর পাশ থেকে একটা নারী কণ্ঠের হাসি শোনা যায়। এরপর সেই নারী কণ্ঠের মালকিন বলে, ওদের সবাই এবার নিজের অপকর্মের শাস্তি পাবে। ডাক্তারদের হয়তো কয়েক বছরের লাইসেন্স কেড়ে নেবে, আর বেচারা নিউ রেজিস্টার্ড ডাক্তারগুলো এবার ওদের কেরিয়ারের শুরুতেই বড় একটা ধাক্কা। ভিডিও পাঠানো মানুষটা বলে, এর পরের কাজ সেটা পরে জানাচ্ছি, ততক্ষণ কিছু করার দরকার নেই। এদের শাস্তিগুলো এনজয় কর। এদের অনুতপ্ত সুখশ্রীর ভিডিও কিন্তু অবশ্যই পাঠাবো। আমি তখন সুখ নিদ্রাতে যাব কিছুক্ষণের জন্য। ফোনের দুই পাশে হাসির রোল পড়ে যায়। আয়নাদের বাড়িতে যায় সবাই। জেসিকাকে এরপর ভালো করে চেপে ধরার পর সে মুখ খুলে সব স্বীকার করে। প্রথমে চুপ থাকলেও যখন সাদিয়া গিয়ে চুলের মুঠি ধরে, তখন সে ভয়ে সব বলে দেয়। মিস্টার মাহাতাব নিজের বোনের মেয়ের স্বামীদের কথা শুনে বাকরুদ্ধ হয়ে আছে। সে বিশ্বাস করতে পারছিল না। রিয়ানা সব শুনে রাগে কোনো রকম রাগ সংবরণ করে তার ফুফিকে ও ফুফাতো বোনকে এখানে আসতে বলে। মিস্টার মাহাতাব তার বোনকে আসার পর বলে, আপা, তোমার মেয়ে যে এত নিচু কাজ করবে আমি ভাবতে পারিনি। ওর আরোহীর সাথে কিসের শত্রুতা? আরোহী তো আমাদের সাথে তোমাদের সাথে কিছু করেনি। ঘরের মানুষ যদি শত্রু হয়ে যায় তবে কাকে বিশ্বাস করব বলতে পারো? মিস্টার মাহাতাবের বোন চমকে যান। বলা বাহুল্য, তিনি মেয়ের এমন কর্মকাণ্ডের কথা জানতেন না। সে আরোহীকে পছন্দ করেন না এবং শুভ্রর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু শুভ্র আরোহীর বিয়ের পর সে বাদ দিয়েছেন। তিনি তার মেয়ে সামিরার দিকে তাকালে সামিরা মাথা নিচু করে ফেলে। প্রথমে স্বামীরা স্বীকার করতে চাইছিল না, কিন্তু পরে বাধ্য হয়, কারণ ওই যে ব্যক্তি মেল পাঠিয়েছেন তাতে ওদের 5 জনের রেস্টুরেন্টে তৃতীয়বারের সাক্ষাতের অডিও রেকর্ড এবং ওই রেস্টুরেন্টের সেই দিনের ফুটেজ ক্লিপ আবারও মেল করে। শুভ্র সহ বাকিরা এটাই বুঝতে পারছে না যে কে মেল পাঠাচ্ছেন। মিস্টার মাহাতাব নিজে পুলিশের ইনফর্ম করেন। তখন তার বোন তাকে অনেক মিনতি করে যাতে তার মেয়েকে ছেড়ে দেয়, কিন্তু মিস্টার মাহাতাব বলে দিয়েছেন, আমার ভাগ্নি বলে তাকে ছেড়ে দেব তা তো হবে না। ওরা 5 জন যা করেছে তা ঘৃণ্য, ওদের শাস্তি পেতে হবে। পুলিশ ঘন্টাখানেক পর এসে প্রমাণ সহ সামিরা ও জেসিকাকে নিয়ে যায়। ও সাদা তো তার বন্ধুদের হসপিটাল থেকে অ্যারেস্ট করে। ওদের 5 জনকে জেলে বেশি দিন রাখবে না, শুধু 3 মাস সশ্রম কারাদণ্ড। জেসিকা ও সাদাদের ডাক্তারের লাইসেন্স কেড়ে নিয়েছে 1 বছরের জন্য। ওরা 4 জন পৃথিবীর কোনো দেশেই এই 1 বছর ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। আর সামিরা তো মেয়ে, তার জন্য একটা ভালো বিয়ের ঘর এসেছিল, আর সেই বিয়ের পাত্র একজন ম্যাজিস্ট্রেট। সে তৎক্ষণাৎ সব জানার পর বিয়ে ভেঙে দিয়েছে। পুরো এলাকা সামিরা জেলে যাবার কথা রটে গেছে। সামিরার মা বাবা ভাই ভাবি লজ্জায় মানুষের দিকে তাকাতে পারছে না। জেসিকা যেহেতু এই দেশের স্থায়ী বাসিন্দা না, তাই ওর বদনাম হলেও সমস্যা নেই। তবে ইংল্যান্ডে ফিরে গেলে তার কি হবে তা সে জানে না। সাদাদের বন্ধুদের পরিবারও নিজেদের ছেলেদের এত অধঃপতন মানতে পারছে না। সাদাদের মেডিকেল কলেজ থেকে তাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়েছে। সবাই সবার মতো শাস্তি পেল, কিন্তু শুভ্র, তার তো যা ক্ষতি হবার হয়ে গেছে। তার রুহি, তার তেজস্বিনী তা হারিয়ে গেছে তার থেকে, সঙ্গে অনাগত ভালোবাসার অংশকে নিয়ে। শুভ্রকে সবাই মিলে সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারবে না। মিসেস নূর ডুকরে কাছে। মিস্টার মুনতাসির নিজের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, তবে
তারও যে হৃদয় পুড়ছে মেয়ের জন্য। সবাই এই জঘন্য ভুল বুঝাবুঝির থেকে বেরিয়ে এলো। আরোহীর শূন্যতা তাদের ঘিরে ধরেছে। কেটে যায় 1.5 সপ্তাহ। সবকিছু যেমন আছে তেমন চলে। আয়নার সাথে ধ্রুবের কথা হয় না। আয়না সারাদিন মন মরা হয়ে থাকে, সারাদিন হসপিটালেই থাকে বলে টের পায় না। তবে রাতগুলো কাটে বর্ণনাতীত কষ্টে। যেখানে প্রতি রাতে ধ্রুবর সাথে কথা বলা তার অভ্যেস হয়ে গেছে, সেখানে 2.5 সপ্তাহ ধরে ধ্রুব ইগনোর করে। 1.5 সপ্তাহ আগে হসপিটালে লাস্ট কথা। রাতের দিকে শুভ্র আয়নাকে ফোন করে জানায় সে একটু আগেই জানতে পেরেছে ধ্রুব নাকি আমেরিকায় স্কলারশিপ পেয়েছে। তাই আজ রাতেই ধ্রুবর ফ্লাইট আমেরিকা। আয়না বাকশূন্য হয়ে যায়। আয়না জানতো যে ধ্রুবর বাইরে থেকে পিএইচডি করার ইচ্ছে ছিল, তবে এত জলদি না, আরো 2 বছর পর যাবে বলেছিল। ওদের বিয়ের পর দুজন একত্রে যাবে। কিন্তু কিছুদিনের ইগনোরেন্স ও হঠাৎ না জানিয়ে আমেরিকা চলে যাওয়ার আয়নার কাছে কেমন যেন লাগে। সে তৎক্ষণাৎ এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাত প্রায় 9টার বেশি বাজে। আয়নাকে এত রাতে বাহিরে যেতে দেখে নীর ওর পেছনে যায়। নীর ড্রয়িং রুমে ছিল। সাদিয়া তাকে রুম থেকে বের করে দিয়েছে কিসের জন্য জানে না সে। মেঘকে সাবিলা বের করে দিয়েছে। তাই মেঘ ভাবলো 2 ভাইকে যেহেতু তাদের বউরা বের করে দিয়েছে, তাই সামনের রেস্টুরেন্ট থেকে নিজে গিয়ে গ্রিল চিকেন ও পেপসি কিনে আনবে। 2 ভাইকে 1 ঘন্টার জন্য বের করে দিয়েছে তাদের বউরা। নীরকে এইগুলো খাবারের জন্য আনার কথা জানালেও নীরও সম্মতি দেয়। মেঘ বেরিয়েছে 15 মিনিট হয়ে এলো। নীর আয়নার পেছনে গিয়ে যখন দেখে আয়না গাড়ির দরজা ধরে টানছে, মানে চিন্তায় তার ভাইদের বা বাবার কাছ থেকে গাড়ির চাবি চাইতেই মনেই নেই। নীর মনের এরূপ অবস্থা দেখে বিচলিত হয়। নীর এক দৌড়ে বাড়িতে ঢুকে নিজের রুমের দরজায় জোরে ধাক্কাতে লাগে। ভিতর থেকে সাদিয়া বলে যাচ্ছে, তোমাকে বললাম না 1 ঘন্টা অপেক্ষা করো, 15 মিনিট হলো না, তোমার সব তর্স হয়েছে না, তাই না? আরে রাখো তোমার 1 ঘন্টা, আগে আমাকে গাড়ির চাবি দিয়ে যা মন চায় করো, কিচ্ছু বলবো না। নীরের গাড়ির চাবির চাওয়াতে সাদিয়া ভ্রু কুঁচকে আসে। সে বলে, কেন কেন গাড়ির চাবি দিয়ে কি করবা? তোমার বাহানা আমি শুনবো না। 1 ঘন্টা মানে 1 ঘন্টায়। নীরের এবার মেজাজ গরম হচ্ছে। সে একটু আগে বোনকে কাঁদতে কাঁদতে গাড়ির দরজা ধরে টানাটানি করতে দেখে সে আন্দাজ করে ফেলেছে কিছু হয়েছে। এতক্ষণ দরজা ধাক্কাতে ধাক্কাতে মেয়েকে মেসেজ করে দিয়েছে সে, যদি বাড়ির কাছে এসে পড়ে থাকিস তো দেখ আয়ু কোন দিকে যাচ্ছে। নীর কণ্ঠে গম্ভীর্যতা এনে ভরাট গলায় বলে, দরজা না খুললেও দরজার নিচ দিয়ে চাবিটা পাস করো, এরপর যা মন চাই করো। সাদিয়া গম্ভীরপূর্ণ কণ্ঠ শুনে তাই করে। নীর গাড়ি চাবি নিয়ে বেরিয়ে গিয়ে দেখে আয়নার নেই সেখানে। সে গাড়িতে উঠে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে দেখে গেট থেকে বেরিয়ে নারায়ণকে জিজ্ঞাসা করলে দিক বলে দেয়। নীর প্রথমে মেয়েকে পথিমধ্যে পায়, তারপর তাকে তুলে নিয়ে কিছুক্ষণ পর মেইন রাস্তায় আয়নাকে পায়। আয়না গাড়ি খুঁজছে, কিন্তু তার কাছে না আছে মোবাইল আর না আছে টাকা। 2 ভাই গাড়ি থেকে নেমে আয়নাকে গাড়িতে এনে বসায়। এরপর পানির বোতল এগিয়ে দিলে আয়না পানি খেয়ে হাঁপাতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে সব বলে। মেয়েকে এবার মাথা গরম না করেই কেমন যেন হিসাব মেলাতে ব্যস্ত। নীরও ভাবছে কেন এমন করছে। মেঘ বলে, আচ্ছা ধ্রুব তো এর আগে কখন এমন করেনি, হঠাৎ করে কি হলো? তোকে ধ্রুবের সাথে দেখলে আমার ভরসা লাগে যে আমার বোন ঠিক আছে। সেদিন হসপিটালে ধ্রুবকে আমি তোর জন্য কাঁদতে পর্যন্ত দেখছি। 6 বছর ধরে ওরে আমরা চিনি। কোনোদিন তুই রাগ করে থাকলে ওর অবস্থা সেদিন কাহিল হয়ে যেত। সেই ধ্রুব তোকে ইগনোর করছে। আমার তো নিজের ফুফাতো ভাই শুভ্রর থেকে ধ্রুবকে বেশি বিশ্বাস হয়। রক্তের সম্পর্কে থেকেও মাঝে মাঝে আত্মার সম্পর্ক বড় হয়ে যায়। নীর বলে, এসব বাদ দে এখন, আগে এয়ারপোর্টে চল। রাত 12টায় আমেরিকার ফ্লাইট থাকে, এখন 9:30টার বেশি বাজে। ওরা 3 জন রওনা হয়। নীর ড্রাইভ করছে আর মেঘ পেছনে আয়নাকে নিয়ে বসে আছে। 11:30টার আগেই পৌঁছে যায়। ধ্রুব তখনও বাহিরে ওয়েটিং রুমে আছে। আয়না দৌড়ে যায়, ধ্রুবের নাম জোরে উচ্চারণ করে। ধ্রুব হঠাৎ আয়নার ডাকে থমকে পেছনে ঘুরে। সাথে ধ্রুবের পরিবারও। ধ্রুবের পরিবার সবার চোখে পানি। তারা তো জানে ধ্রুব কি জন্য আমেরিকায় যাওয়া। এয়ারপোর্টের ফ্লোর অনেকটা পিছিল। আয়না ধ্রুবর কাছে যেয়ে পা পিছলে পড়ে যেতে নিলে ধ্রুব এগিয়ে এসে ধরে ফেলে। ধ্রুব আয়নাকে ঠিক করে দাঁড়া করিয়ে বলে, দেখে শুনে চলবে তো, এখনই ব্যথা পেতে। তোমার এই দৌড়াদৌড়ির স্বভাবটা আর গেল না। আয়না অশ্রুসিক্ত চোখেতে হাঁপাতে হাঁপাতে বলে, কেন এমন করছো তুমি? আমার দোষ হলে বলে দাও, আমি শুধরে নেব। তাও চলে যেও না আমায় ছেড়ে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে। তার তো কিছু করার নেই। তার জীবনটা অনিশ্চয়তার কাঠগড়ায় দাঁড়িয়ে। সে চাইলেও কিছু করার নেই। যদি ক্যান্সার নিরাময় না হয় তো একটা মেয়েকে বিয়ে করে জীবন নষ্ট করা হারাম হবে। ইসলামেও আছে, কোন পুরুষ নিজের অক্ষমতা ভরণ পোষণের অক্ষম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার জন্য বিয়ে সুন্নত না। কারো জীবন জেনে শুনে নষ্ট করলে সে গুনাহর ভাগীদার হবে। হ্যাঁ, যদি মেয়েটি জেনে শুনে বিয়ে করে তো ঠিক আছে, তখন সমস্যা নাই। ইউটিউবে একটা ইসলামিক ভিডিওতে শোনা ধ্রুব বলে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।
ধ্রুব মেঘ ও নিজের কাছে গিয়ে তাদের দুজনকে একত্রে জড়িয়ে ধরে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে ঘুরে চলে যায়। আয়না সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে ধ্রুবের চলে যাওয়া দেখে। আরো এক সপ্তাহ চলে গেছে। ধ্রুব নিজের চিকিৎসা শুরু করেছে, একটা কেমো দিয়েছে সে। স্কলারশিপ পেয়ে যেই হসপিটালে গেছে সেটাতে সে ডাক্তার এবং সাথে হায়ার স্টাডি করছে, তাই কিছু সুবিধা পাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। আয়না এখন কথা বলেই না, প্রায় হসপিটাল ও বাসা এই দুটোতে সে চুপচাপ। শুভ্র নিজের কেবিনে বসে আছে, রোগী মাত্র দেখে একটু ফ্রি হয়ে বসেছে তখন শুভ্র কেবিনে শিলা আসে। শিলাকে দেখে শুভ্র মৌলিক হাসি দেয়, শিলাও বিপরীতে হাসি দেয়। শুভ্র বিষাদ কণ্ঠে বলে, তোকে যেমন কাঁদিয়েছিলাম তেমন আমিও কাঁদছি। একজনকে ভালোবেসে পাইনি, এরপর তার প্রতি অনুভূতিকে তারা বন্ধ ডায়েরিতে রেখে আরেকজনকে সবটা দিয়ে ভালোবাসলাম। আজ সেও নেই, কোথায় আছে জানা নেই। আয়না যা বলল তা যদি সত্যি হয়, বিশ্বাস কর আমি বাঁচতে চাই না। জার্মানিতে আমি খবর লাগিয়েছি, যদি কোনো খোঁজ পাই তো আমার ভিসা হতে সময় লাগবে। কোনো স্কলারশিপ বা হসপিটাল থেকে ডাক পেলে সময় কম লাগতো। শিলা বলে, তুই আবার মেল করে দেখ তো কোনো কিছু হয় কিনা, এক্ষুনি কর। দেখ হসপিটাল থেকে তোকে ডাক দেয় কিনা। শুভ্র আবারও নিজের মেল বক্স খুলে দেখে। কাল রাত 3টায় জার্মানির এক হসপিটাল থেকে মেইল এসেছে। শুভ্রর চোখ খুশিতে চকচক করে ওঠে। শিলাকে শুভ্র বলে, দোস্ত মেইল এসছে, আমি অতি শীঘ্রই যেতে পারবো জার্মানিতে। শিলা কথাটা শুনে মুচকি হাসে, এরপর বলে, তাহলে এখন অথরিটিকে জানা, জলদি যা, 1 সপ্তাহের মধ্যেই তোর ভিসা লেগে যাবে। শুভ্র তাই করে, জলদি করে কেবিন থেকে বেরিয়ে যায়। শুভ্র যাওয়ার পর শিলা কাউকে ফোন করে, তোমার শুভ্র বড্ড বেখেয়াল, মেইল বক্স চেক করলে আমার কষ্ট করতে হতো না। অতি শীঘ্রই শুভ্র আসছে তার রৌদ্রিতা, যেখানে প্রথম রোদের মুখ দেখেছে সেই দেখছে। ফোনের অপর পাশ থেকে মেয়েলি হাসির ছন্দময় ঝংকার শোনা যায়। মেয়েটি বলে, তার সাথে লুকোচুরি খেলতে ইচ্ছে করছে বড্ড। সে এলে আমি তাই করব, তাকে ধরা দিও অধরা থাকবো। বলে, ভালোবাসাময় প্রতিশোধ নিবি তাই তো? হ্যাঁ একদম নিবই তো। এই রদ্রিতা কিচ্ছু ভুলে না। তার ভালোবাসা পাবার আগে আমায় যেটুকু ছটফট করিয়েছে আমি তার খানিকটা তো তাকে করাবই। যা সহজলভ্য তার কদর থাকে না, আর যা বহু সাধনা করে পায় তা অমূল্যবান হয়। হ্যাঁ, মেয়েটা আরোহী। ওই অ্যাক্সিডেন্টে আরোহী মিসিং এবং আরোহী নিজেই করিয়েছে। যে আরোহী যেখানে জব আবারও ইন্টার্ন প্লাস স্টাডি করছে, সেখানে হেড সার্জন ও প্রফেসর আরোহী পরিচিত। তাই তাকে সব বলার পর সে প্রথমে মানা করলেও মেয়ের মতো আরোহীর কথা ফেলতে পারেনি। কিভাবে? কারণ আরোহীর ও আয়না জন্ম জার্মানিতে, আর ওদের জন্ম হয়েছে ওই হেড সার্জন ও প্রফেসর ওয়াইফের অবজারভেশনে। তখন সেই ডাক্তার এসেছিলেন এটা দেখতো যে 2টা যমজ ছেলের পর আবার 2টা যমজ মেয়ে সন্তান হয়েছে। তাই ডাক্তার দম্পতি নিঃসন্তান ছিলেন। বিয়ে 10 বছর পরেও তারা দুজনে নিরমেক আয়না ও আরোহীকে অনেক আদর করতেন। আরোহীদের বয়স তখন 3 বছর। তখন তারা সেখান থেকে দেশে ফিরে আসে। ওই ডাক্তার দম্পতির কাছে আরোহী বেশি থাকতো, কারণ আরোহী তো চঞ্চল। আরোহীর কথার জবাবে শিলা বলে, একই মেডিকেলে যাবে তো, তোমার নামও তোমাকে দেখলেও তো চিনে ফেলবে। আরোহী বাঁকা হাসে, তারপর বলে, আমি আশার ফেস কভার করে রাখবো। আর আমি এখানে রদ্রিতা আরোহী বা রুহি নামে পরিচিত না। এখানে ফিলিপি আঙ্কেল ও অ্যানা আন্টি আমাকে আয়রা নামে ডাকে। আমার মুশায়রা নাম থেকে আয়রা ডাকে, আর আয়না ও তার নামই ডাকতো। শিলা উচ্ছ্বাসিত গলায় বলে, যাক, তোমার সবগুলো নামে কেউ না কেউ তো ডাকে। আরোহী বলে, হ্যাঁ, মানুষকে তার প্রতিটা নামে ডাকলে মানুষটার খুব ভালো লাগে, আমারও লাগে। আয়ুকে তো পূর্বের বাবা মেহেরিমা নামে ডাকে, মেহেরিমা নামে ডাকে। নিজের সবগুলো নাম শুনতেও ভালো লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আয়ুর কাহিনী কিন্তু বুঝলাম না। পূর্ব কি কারণে গেছে জানতে পেরেছো? শিলা হতাশ শ্বাস ফেলে বলে, আর হ্যাঁ, আমাদের হসপিটালে ডাক্তার ধ্রুব নিজের টেস্ট করিয়েছিল। আমি জানতে পেরেছি আমার স্বামীর মাধ্যমে। তাকে বলেছিলাম খোঁজ নিতে, সে নিয়েছে। তখন জানতে পারলাম কেন ধ্রুব আমেরিকায় গেছে। স্কলারশিপ তো পেয়েছিল আগে, তবে ডিলে করেছিল। কিন্তু আচানক এত বড় অসুখের কথা শুনে সে স্কলারশিপটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আটকে ওঠে, তারপর বলে, কি হয়েছে পূর্বে? শিলা বিমোড় হয়ে বলে, ব্লাড ক্যান্সার, 2nd স্টেজ, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। চিকিৎসা করাচ্ছে আমেরিকার সাথে জব ও হায়ার স্টাডি। আরোহীর আকি যুগল শিখতে হয় রুষ্ট হয়ে কণ্ঠস্বর। যেই বোনকে সব সময় প্রোটেক্ট করেছে সবকিছু থেকে, আজ সেই বোনের এই সময় তার পাশে থাকতে পারছে না। জানে না কিভাবে তার এই বোন এই বিচ্ছেদ সহ্য করেছে। নরম চুপচাপ মেয়েটি কিভাবে আছে। আরোহী জড়ানো গলায় বলে,
আয়ু তো জানে না এটা, তাই না? এমনিতে ওর ধ্রুবের এভাবে ছেড়ে চলে যাওয়ার বিচ্ছেদ নিতে পারছে না তো ক্যান্সারের কথা কিভাবে সহ্য করবে? শিলা নেত্রকোণ মুছে বলে, জানি না, তবে আয়না জানা দরকার। ধ্রুব ও আয়না দুজনেই বিচ্ছিন্ন যন্ত্রণায় কাতর। ধ্রুব মনের জোর পাচ্ছে না তো, তা আয়নার সাথে আরো ব্যবহার করে চলে গেছে দূরে। আল্লাহ আমার মাথায় কুবুদ্ধি না দিক। ধ্রুবর কিছু হয়ে গেলে আয়না কি করবে আমি ভাবতে পারছি না। আমি ডিসিশন নিয়েছি, শুভ্রর মতো আয়নাকেও ধ্রুবের রিপোর্টটা মেল করব। আরোহী নিজেকে সামলে বলে, হ্যাঁ তাই করো। ওদের দুজনের একজনকে দরকার, খুব দরকার। কেউ কাউকে ছাড়া ভালো নেই। আরোহী নিজেকে সামলিয়ে বলে। আয়না নিজের মেইলে আসা রিপোর্টটা দেখে স্তব্ধ হয়ে গেছে। তার দৃষ্টি ঝাপসা হচ্ছে ক্রমশ। টুপ করে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়লো মোবাইল স্ক্রিনে। বাকশূন্য হয়ে বসে আছে সে নিজের রুমের বিছানায়। তখনই সাদিয়া ও সাবিলা আয়নার রুমে আসে। ওরা দুজন আয়নার দুপাশে বসে। সাদিয়া ও আয়নার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মুখটা নিজের দিকে ঘোরায়। সাবিলা ও আয়নার মাথায় হাত রেখে দরজার বাইরে দুই ভাই দাঁড়িয়ে আছে। তারাই বলেছে আয়নার কাছে যেতে। প্রতিদিন তো বাসায় ফেরার পর যে দরজা খুলে তাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফোটায়, কিন্তু আজ মূর্তির মতো পাংশুটে মুখ করে নিজের রুমে এসে পড়েছে। সাবিলাও আজ যেহেতু সদর দরজা খুলেছে, তখনও একই রকম প্রতিক্রিয়া দেখে সাদিয়াকে বলে, তারপর নীরো মেঘকে। সাদিয়া আয়নার চোখের পানি মুছে বলে, আয়ু সোনা, তুই এভাবে কাঁদছিস কেন? দেখ তোর ভাতিজারা কিন্তু তোদের ফুপির সাথে রাগ করবে, একটু হাসি দে না সোনা। সাবিলাও বলে, আয়ুপ্পি হাসো না, ওদের এক ফুপির খোঁজ তো পাওয়া যাচ্ছে না, এখন আরেক ফুপিও কান্না করছে। ওদের কি ভালো লাগে বলো? হ্যাঁ, সাদিয়া সাবিলা দুজনেই প্রেগনেন্ট। ওই দিনের সারপ্রাইজটা এটাই ছিল। সাদিয়া ও সাবিলা দুজনের ইচ্ছে ছিল একই সময় প্রেগনেন্ট হবে। যমজ বাচ্চা তো নাও হতে পারে, তাই নীর ও মেঘের মতো একই দিনে যদি তাদের বাবুরাও হয় তো কত সুন্দর হবে। আয়না সাদিয়াকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে ফেলে। সাদিয়া ও সাবিলা কেউ প্রস্তুত ছিল না। সাবিলা সাদিয়ার পিঠে হাত রাখে সান্ত্বনা স্বরূপ, আর সাদিয়া আয়নার মাথায় হাত বুলায়। দরজার আড়াল থেকে দুই ভাই বিচলিত হয়ে আছে। অনেকক্ষণ কান্নার কারণে হিচকে উঠে গেছে। এরপর কিছুটা শান্ত হয়ে ওদেরকে মোবাইল থেকে ধ্রুবের রিপোর্টটা দেখায়। আয়না সাদিয়া ও সাবিলাকে মোবাইল থেকে ধ্রুবের রিপোর্টটা দেখালে ওরা স্তব্ধ হয়ে যায়। আয়না বিমর্ষ হয়ে বলে, এটাই ওর আমাকে ইগনোর করার ও ছেড়ে যাবার কারণ। ওর হঠাৎ করে আমার সাথে রুড বিহেভ ও ইগনোর করা আমার বোধগম্য হচ্ছিল না, কিন্তু ওর যে ক্যান্সার এটা আমার ধারণার বাইরে ছিল। সাদিয়া আয়নাকে আগলে ধরে। সাদিয়া ও সাবিলা এমত অবস্থায় কি বলবে তারা বুঝতে পারছে না। দরজার বাহির থেকে নীরো মেঘ শুনেছে সব। ড্রয়িং রুমে বসে আছে মিস্টার মুনতাসির ও তার পুরো পরিবার। আয়না মাথা নিচু করে বসে আছে। ইতিমধ্যে সবাই জেনে গেছে ধ্রুবের অসুস্থতার কথা। এখন মিস্টার মুনতাসির কি বলবে সেটাই দেখার পালা। মিসেস নূর ভাবলেশীন ভাবে বসে আছে, সাথে নীর, মেঘ, সাবিলা ও সাদিয়া। গলা খাঁকারি দিয়ে মিস্টার মুনতাসির বলে, আমেরিকার ফ্লাইটের টিকিট কাটো, ভিসা তো রিনিউ করা আছে, সপরিবারে যাব আমরা। আচমকা এই কথা শুনে আয়না তার বাবার দিকে তাকায়। ছলছল করছে তার আঁখি যুগল। মিস্টার মুনতাসির মেয়ের পাশে গিয়ে বসেন। এরপর মেয়ের মাথায় হাত রেখে বলেন, রোগ নিরাময় হয় প্রথমে মন থেকে। মনের জোর কমে গেলে ঔষধ তখন ঠিকভাবে কার্যকর হয় না। অন্যান্য বাবা মায়ের মতো আমিও তোমার মা না, তুমি নিজেও একজন ডাক্তার। তোমরাও জানো মৃত্যু পথযাত্রী রোগীকেও বাঁচার ইচ্ছা জাগাতে বলো তোমরা। কেন বলো? এই কারণেই তো, যে সে যেন মনের জোর না হারায়। মনের জোর দিয়ে অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময় হয়। মানুষের মন খুশি থাকলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস ডোপামিন নিঃসরণ করে, তখন মানুষ প্রফুল্লিত থাকে। তখন শরীরে রোগ নিরাময়কারী ড্রাগ ও মেডিসিন দ্রুত কাজ করে। আর ধ্রুবর খুশি তুমি ওর পাশে থাকলে মনের জোর পাবে, আর তুমিও ভালো থাকবে। আমি আমার মেয়েদের চিনি। আমার দুই মেয়েই তার মায়ের একটা স্বভাব তো পেয়েছে যে মনে দ্বিতীয় কাউকে প্রিয় প্রহর জায়গা দেবে না। তবে আরও পুরোপুরি তোমার মায়ের স্বভাব। এই জন্য বাবা হয়ে মেয়ের জীবন রিস্কে ফেলছি। আয়না তার বাবাকে জড়িয়ে ধরে নীরবে অশ্রু ঝরাতে থাকে। মিসেস নূর ওনার কোনা দিয়ে চোখ মোছেন। সাবিলা মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর সাদিয়া আপ্লুত হয়ে নিজের হাত খামচে ধরে। নীর বুঝে পায় না এই সাদিয়া প্রেগনেন্ট হওয়ার পর থেকে নীর ক্ষণে ক্ষণে চিমটি খামচি কামড় দিতে থাকে কেন। আর মেঘ সে বুঝতে পারছে না যে সাবিলা প্রেগনেন্সি স্টেজে এসে কষ্টে কাঁদে, আনন্দেও কাঁদে। মানে কথায় কথায় সে এখন ছিচকাঁদুনে হয়ে গেছে। অতি আনন্দে মানুষ কাঁদে, তবে ভ্যা ভ্যা করে গঙ্গা যমুনা বাড়িয়ে কাঁদে। সাদিয়া ও সাবিলা দুজনেই এখন 2 মাস শেষ হয়ে কয়েকদিন পড়লো প্রেগনেন্সির, আর আমেরিকার ফ্লাইটের আগে ওদের প্রেগনেন্সি।
3 মাস পূর্ণ হয়ে যাবে। জার্মানিতে নিজেদের রুমের ব্যালকনিতে বসে আছে আরোহী, তার হাতে ধোয়া ওঠা গরম কফি। এখন মধ্যরাত। আরোহী তার ফিলিপ আঙ্কেল ও অ্যানা আন্টির বাড়িতে থাকছে। ওনাদের একটা মেয়ে ও ছেলে আছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে আর ছেলে অন্য শহরে লেখাপড়া করে, আর ওনাদের বাড়ি খালি থাকে, তাই আরোহীকে ওনাদের সাথে থাকতে বলেছে। ছোটবেলা থেকে পরিচিত, তাই অক্টোবর মাসের শেষ সপ্তাহ। আরোহী এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। গর্ভকালীন সব চিহ্ন ফুটে উঠেছে, পেট কিছুটা উঁচু হয়েছে। কফির মগে চুমুক দিচ্ছে আর ভাবছে কেন সে, মানে ঠিক কি কারণে সবকিছু প্রায় জানার পরও জার্মানিতে এসেছে। শুভ্রর সাথে হোটেলে হওয়া ঘটনার 2 দিন আগে জেসিকারা শাডওয়ার্দি হসপিটালের কাছে এক রেস্টুরেন্টে আলাপ করছিল। ভাগ্যবশত শিলা সেখানে তার স্বামী সহ লাঞ্চ করতে এসেছিল। শিলার স্বামী ওয়াশরুমে গেলে শিলা তার পেছনের টেবিল থেকে কিছুটা পরিচিত 2টি গলা শুনতে পায়। পরিচিত মেয়ের কণ্ঠে একজন বলছে, তোমার মনে হয় না যে ওই মেয়ে ভিডিওটা দেখে চুপচাপ বসেছিল? নিশ্চয়ই সত্যিও ভিডিওটা বের করে ফেলেছে। নাহলে দেখো, ওই ভিডিও দেখার হয়েছে 1 সপ্তাহ হয়ে এলো, কিন্তু ওদের দুজনের কোনো ঝগড়ার আভাসও পেলাম না। আর ওই চুপ করে থাকার মতো তো মেয়ে নয়, সে হাঙ্গামা করতোই। আই থিঙ্ক ওটা যে ফেক ছিল বুঝে গেছে। এবার আমাদের সরাসরি সেটা দেখাতে হবে যাতে বিশ্বাস করতে বাধ্য হয়, এবং অবশ্যই ডাক্তার সাদাত এবং বাকিরা কেউ একজন কালকে প্রাইভেট নাম্বার থেকে ফোন করে বলবে যে এটা একটা ডেমো ছিল। আমার মনে হয় সার্ভার থেকে এতক্ষণে আসল ভিডিওটা বের করে ফেলেছে। এটাও বলবে যে ডেমোর ভিডিও এবং রিসেন্ট ইংল্যান্ডে যে একসাথে জেসিকার সাথে ছবিগুলো আছে যা জেসিকা জেদ করে তুলেছিল সেগুলো আজ রাতেই পাঠাবে। আরেক পরিচিত মেয়ে কণ্ঠ বলছে, তাহলে পরশুদিন কাজটা করতে হবে। অপরিচিত ছেলের কণ্ঠের একজন বলছে। শিলা ওদের কথোপকথন ঠিকঠাক বুঝতে পারছে না, তবে এইটুকু বুঝেছে যে শুভ্র আরোহীর ব্যাপারে কথা বলছে। তখনই শিলার হাজবেন্ড চলে আসে আর শিলা সেদিক থেকে মনোযোগ সরিয়ে ফেলে, এক প্রকার ভুলেই যায়। আরোহীর কাছে সেদিনই আসল ভিডিওটা আসে। আরোহী যেন হাঁপ ছেড়ে বাঁচে, তবে কে বা কারা এমন চক্রান্ত করেছে সেটাই বুঝতে পারছে না। ওই আপত্তিকর ছবিগুলো এডিটেড, তবে বাকিগুলো রিয়েল। জেসিকা শুভ্রর গালে কিস করছে, সেগুলো রিয়েল। আরোহীর ইচ্ছে করছে শুভ্রকে সব বলতে, সাথে প্রেগন্যান্সির কথাটা, তবে কিভাবে যেন আর বলে না। আরোহীর মনে হচ্ছে জেসিকাও ইনভলভ আছে এতে। এখন যদি শুভ্র বা তোর পরিবারের কেউ প্রেগন্যান্সির কথা জানে, তো জেসিকা বা শত্রুরা জেনে যাবে। আর আসলে জেসিকা করেছে কিনা তার কোনো প্রমাণ নেই। সার্ভার থেকে বলা হয়েছে এই ভিডিওটার মতোই অ্যাঙ্গেল চেঞ্জ করা একটা ভিডিও নাকি 7 বছর আগের 1 ঘন্টার জন্য ইন্টারনেটে ছাড়া হয়েছিল, পরে সেটা ডিলিট করা হয়েছিল। পরের দিন আরোহীর কাছে শুভ্র ও জেসিকার কিছু ছবি আসে। সেখানে শুভ্র হাসছে আর জেসিকা শুভ্রকে এক পাশ থেকে জড়িয়ে রেখেছে। কোনোটাতে জেসিকা পড়ে যেতে নিয়েছে আর শুভ্র তাকে ধরে ফেলেছে, আবার কোনোটাতে পার্টিতে কাপল ডান্স করেছিল ইংল্যান্ডের ওই হসপিটালের ডাক্তাররা মিলে। ছোট করে আড্ডার আসর করেছিল। এগুলো দেখে আরোহীর রাগ হচ্ছে, প্রচন্ড রাগ। শুভ্র কি করে জেসিকার অহেতু গায়ে পড়ার স্বভাব দেখে না, কথায় কথায় গায়ে পড়ে এই মেয়ে। শুভ্র এগুলোকে ওয়েস্টার্ন কালচার ভেবে যেন গায়েই লাগায় না। সেদিন শুভ্রর সাথে আরোহীর কিছুটা বাগবিতণ্ডা হয়। রাতের বেলা বাড়ি ফেরার পথে মূলত আরোহী বলে, তুমি ইংল্যান্ড গিয়ে তো ওয়েস্টার্ন কালচার ভালোই রপ্ত করে ফেলেছো, কিন্তু কিছুক্ষণ আগে আমার ব্যাটসম্যান রশিদের সাথে কথা বলতে বলতে বাহিরে আসছিলাম আর ইটের কণার সাথে পা লেগে পড়ে যেতে নিচ্ছিলাম, সেই তো আমায় সামলায়। আর তুমি তো দেখে এখনো গম্ভীর হয়ে আছো। নিজে তো ইংল্যান্ডে গিয়ে মনে হয় সাধু হয়েছিলে, মেয়েরা তার গায়ে এসে পড়ে আর সে কিচ্ছু বলে না। শুভ্র গাড়ি থামিয়ে বল, কিসের মধ্যে কি? ওদের দেশের কালচার আমি ছিলাম, আর আমি তো করে গায়ে ইচ্ছে করে হাত দিইনি। তোমাকে ওই ছেলে কোমর পেঁচিয়ে কেন ধরবে? আমার বউকে সে কেন ধরবে? দেখো, তুমি আমার কাছে কি তা আমি জানি। তোমার জন্য আমি অতিরিক্ত জেলাস হয়ে যাচ্ছি দিনকে দিন। দুজনেই মুচকে আসে, তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি ফিরে। তার পরের দিন মানে হোটেলের ঘটনার দিন জেসিকা শুভ্রর কেবিনের পানিতে তরল হাই পাওয়ারের কিছু মেশায়। এরপর করিডোরের শেষ প্রান্তে যায় ফোন কল করতে। শিলা ওয়ার্ড থেকে রাউন্ড দিয়ে বেরিয়ে চলে যেতে নিবে, তখন দেখে জেসিকা চুপি সারে কারোর সাথে ফোনে কথা বলছে। এই ওয়ার্ডটা করিডোরের শেষ প্রান্তে, তাই সে জেসিকার একটা কথা শুনতে পায় যে সব রেডি, আমি পানির সাথে মিশিয়ে দিয়েছি। শিলার এবার খটকা লাগে আর তার পরশু দিনের কথা মনে পড়ে যায়। জেসিকা কথা বলে পেছনে ঘোরার আগেই শিলা আবার ওয়ার্ডে ঢুকে যায়। জেসিকা চলে যাবার পর শিলা ওর উপর নজর রাখার জন্য এক বিশ্বস্ত নার্সকে বলে। আধা ঘন্টার পর নার্স শিলাকে খবর দেয় যে ডাক্তার শুভ্র অসুস্থ হয়ে পড়েছে,
তাই তার ফ্রেন্ড ডাক্তার জেসিকা তাকে চেক আপ করে বাড়ি নিয়ে যাচ্ছে। শিলা খবর পেয়ে বুঝে যায় আজকে শুভ্রর সাথে কিছু হবে। সে কি করবে বুঝতে না পেরে কিছুক্ষণ ভেবে আরোহীর কথা মনে পড়ে। আরোহীকে ফোন করে, তারপর এগুলো বলে। আরোহী এগুলো শুনে ঘাবড়ে যায়। যদি তার শুভ্রর সাথে কিছু করে জেসিকা। আরোহী ফোন কেটে শুভ্রর নাম্বারে ডায়াল করে, কিন্তু নাম্বার সুইচ অফ বলছে। কিছুক্ষণ পর আরোহীর ফোনে কিছু ছবি আসে, যেখানে জেসিকা শুভ্রর শার্ট খুলছে, আরেকটাতে জেসিকা শুভ্রকে জড়িয়ে ধরেছে। এই ছবিগুলোর সাথে একটা মেসেজ। এবার আর ডেমো ভিডিও না, সরাসরি লাইভ দেখতে নিচের ঠিকানায় হোটেলে চলে আসেন। আরোহীর মাথা তখন পুরো হ্যাং। সে কি করবে ভেবে না পেয়ে শিলাকে ফোন লাগায়, তারপর এগুলো বলে। আরোহী তুমি যাও, আর দেখো শুভ্রর কোনো দোষ তো নেই, জেসিকারা ওকে ফাঁসাচ্ছে। আমি নিতে পারছি না এগুলো, এই অবস্থা, এত প্রেশার আমি সত্যি নিতে পারছি না। যদি ওরা খারাপ কিছু করে ফেলে। শিলা বলে। কথাটা বলে আরোহী ফোন হাতে নিয়ে কান্না করে ফেলে। ফোনের অপর পাশ থেকে শিলা আরোহীকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। তারপরও বলে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সলিড কোনো প্রমাণ নেই। জেসিকা শুভ্রর কেবিনের পানির গ্লাসটা সাথে করে নিয়ে গেছে, কারণ গ্লাসটা নেই। আমাদের বুঝে কাজ করতে হবে। ওরা যেভাবে শুভ্রকে ফাঁসাচ্ছে তাতে মনে হচ্ছে ওদের পরিকল্পনা খুব শক্ত। তোমাকে শক্ত থাকতে হবে, দেখো এরপর কি হয়। আরোহী এরপর হোটেলে যায়। আরো সব দেখে। হোটেলটা খুব নামি দামি। হোটেলের রুমে যাওয়ার সময় একটা হ্যাংলার মতো ছেলে আরোহীকে রুম পর্যন্ত নিয়ে গেছে। আরোহী সেখানে গিয়ে দরজা খুলে দেখে ফ্লোরের শার্ট প্যান্ট আর মেয়েদের পোশাক যা জেসিকা পরিহিত ছিল ছবিতে। আরোহী সেখানে দাঁড়ায় না। হোটেল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়ে শিলাকে ফোন করে বলে। শিলার সাথে কথা বলা অবস্থায় আরোহীর ফোনে মেসেজ আসে। যদি আজকের ঘটনা শুভ্র জানতে পারে, তাহলে শুভ্রর ছবিগুলো ভাইরাল হতে এবং আজকে যা হয়েছে সব রেকর্ড করা আছে, সব ভাইরাল হবে। তোমাকে শুভ্রর লাইফ থেকে চলে যেতে হবে, ডিভোর্স দিয়ে দূরে কোথাও, তাহলেই শুভ্রর মান সম্মান বাঁচবে। আরোহী এমত অবস্থায় শিলাকে বলে। তখন শিলা বলে, তুমি টেনশন করো না, আই থিঙ্ক ওদের মধ্যে কিচ্ছু হয়নি, আর হলেও শুভ্র নির্দোষ। আমাদের অভিনয় করতে হবে, তারপরে হোটেলের সিসিটিভি ফুটেজ বের করতে হবে। আর পুলিশ কেসটাও করা যাবে না, বিকজ তাতে তারা ছবি ভাইরাল করবে। তোমাকে দূরে কোথাও যেতে হবে কিছুদিনের জন্য। এরপর আরোহীর সেই কথা মোতাবেক সারা ওয়ারিসদের বাড়িতে যায়। সত্য বলতে আরোহীর ওই সময় প্রচন্ড ভয়, উৎকণ্ঠাতে প্রেশার ফল করছিল। কি করবে তার মাথা কাজ করছিল না। শিলা যেভাবে বলছিল তাই তখন করছিল। শিলাই আরোহীকে বলেছিল তার বাবার বাসায় চলে যেতে, কারণ হোটেল থেকে বেরোনোর পর দেওয়া মেসেজটাতে এইটুকু বোঝা যায় যে আরোহীর উপর নজর রাখা হবে। আর এখনো শিলা ও আরোহী জানে না যে ছেলেগুলো কারা। দিন যাচ্ছে কিন্তু ওই হোটেল থেকে ভিডিও বের করতে পারছে না। এদিকে শিলা জেসিকাদের আরেকবার সাক্ষাতের সময় সেটা রেকর্ড করতে পেরেছে, তবে সেটাতে অত কিছু বোঝা যায় না। ওরা কেউ শুভ্র বা আরোহীর কারো নাম মেনশন করছেই না। এভাবে আরোহীর উপর থ্রেট আসতে লাগে। আর আরোহীর জার্মানিতে যাওয়ার সময় গাড়িতে আসে চলে যায় আরোহী, হয়ে যায় নিরুদ্দেশ। জেসিকারা বুঝতেই পারে না যে আরোহী কোথায় গেছে। যেদিন আরোহী চলে যায় তার পরের দিন জেসিকারা যখন দেখা করে, পরিকল্পনার বাস্তবায়নের উল্লাস করে, তখন শিলা মোক্ষম সুযোগ পায় সব রেকর্ড করে ভিডিও সহ। এরপর সেই ভিডিও ওই হোটেল ম্যানেজারকে দেখায়। ম্যানেজার প্রথমে ভয় পায়। ম্যানেজার সাদাদের জানিয়ে দিতে চায়, তবে শিলা ও তার স্বামী উল্টে তাদের রেপুটেশনের নষ্ট করার হুমকি দেয়। কারণ রেকর্ডিং এর সাদাদের বন্ধু পলক ভুলক্রমে হোটেলের নাম বলে ফেলেছিল। কয়েকদিন পর ভিডিও কালেক্ট করে আর আরোহীকে পাঠায়। আরোহী ও সময়ের অপেক্ষা করতে থাকে সব সামনে আনার। আর ফাইনালি সবার সামনে আনে প্রমাণ সহ। ভাবতে ভাবতে হুট করে আরোহীর আইসক্রিম খাওয়ার ইচ্ছে জাগে। এই মাত্র কফি খেলো আর এখন আইসক্রিম। প্রেগনেন্সিতে যে আরোহীর মুড কত সুইং করেছে তা বলার অপেক্ষা রাখে না। শুভ্র থাকলে হয়তো আরোহীকে এগুলো নিজে থেকে করতে হতো না, শুভ্রই করতো। আরোহী শুভ্র জলদি জার্মানিতে আসার ব্যবস্থা করে ফেলেছে। কেটে যায় আরো 3 সপ্তাহ। ধ্রুব তার দ্বিতীয় কেমো আজকে দিবে। প্রথম কেমো দেওয়ার পর কোনো খারাপ লাগা বোঝেনি, শরীর ঠিক ছিল তাই। দ্বিতীয় কেমো দেওয়ার পর থেকে বমি বমি লাগছে, তবে বমি আছে না। একা এক অচেনা শহরে যেন সে নিজেকে নিঃসঙ্গ ভাবছে। সবার থেকে দূরে পৃথিবীর অন্য প্রান্তে, যেখানে রাত দিনের পার্থক্য, সেখানে একাকী এক দুরারোগ্য ব্যাধির সাথে প্রতিনিয়ত একা লড়াই করছে। আস্তে আস্তে কমার ডোজ বাড়বে, তখন অনেক কিছু পরিবর্তন হবে। চুল পড়া, নখ সহ বিবর্ণ হবে অনেক কিছুই। শরীর সায় দিবে না তখন। একলা নিকশ কালো অম্বরের দিকে নির্নিমেষ তাকিয়ে ধ্রুব তারাকে কল্পনায় ব্যস্ত। তার অবাধ্য মনে লোকচুরি খুলছে। কেমন আছে আমার ধ্রুব তারা?
আমাকে ছাড়া কি ভালো আছে? গুছিয়ে নিয়েছে কি নিজেকে? কি করছো? কিভাবে একটা মাস আমাকে না দেখে থাকছে? কিভাবে একটু কথা না বলে থাকছে? এসব প্রশ্নরা মনের কোণে উকিঝুঁকি মারছে বারংবার। পরক্ষণেই তার মন তাচ্ছিল্য হাসে। সে যে প্রচন্ড যন্ত্রণায় ফেলে এসেছে, আর আজকে তার চিন্তায় অস্থির হচ্ছে। কি বা করবে সে? ভালোবাসে যে অনেক। হুট করেই অসময়ের মধ্যরাতে বৃষ্টি শুরু হলো। ধ্রুবর অশান্ত মন শান্ত হয়। মোবাইল থেকে একটা গান চালু করে কফির মেকার থেকে কফি বানিয়ে বৃষ্টি উপভোগ করছে। জার্মানিতে সময় সকাল 6টা, ভোর সকাল। শীত শীত ভাব। সময়টা নভেম্বরের মাঝামাঝিতে। ডিসেম্বর থেকে তুষার পড়বে, এখন হালকা শীত। বাংলাদেশ থেকে জার্মানির সময়ের ব্যবধান 5 ঘন্টা। বাংলাদেশের সময় রাত 12টায় ফ্লাইটে উঠে 10 ঘন্টার কিছু বেশি সময় প্লেন জার্নি করে এখন ল্যান্ড করেছে। মৃদু রোদ গায়ে লাগছে। সব মিলিয়ে সময়টা উপভোগ্য। ভিসা জটিলতার কারণে 3 সপ্তাহ লেগে গেছে। আরোহী আজকে স্কার্ফ দিয়ে মাথা পেঁচিয়ে, মুখে মাস্ক লাগিয়ে, চোখে সানগ্লাস পরে হসপিটালে যাবে। আরো 1 সপ্তাহ পর 6 মাস হবে প্রেগনেন্সির। শুভ্র আপাতত হোটেলে উঠবে। আরোহী তার ফিলিপ আঙ্কেলকে বলে রেখেছে যাতে শুভ্রকে তার পাশের বাড়িতে পেন্ট গেস্ট রাখার জন্য রিকোয়েস্ট করে। ডাক্তার ফিলিপের পাশের বাড়িতে এক বুড়ো দম্পতি তার 2 নাতি নাতনি নিয়ে থাকে। নাতির বয়স 10 বছর আর নাতনির 7 বছর। ওদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তারা দুজনেই অন্য 2 শহরে নতুন সঙ্গী নিয়ে থাকে। মাসে একবার করে দেখে যায় আর দুজনেই এর বাচ্চাদের খরচ বহন করে। বাচ্চাদের বাবা তার বাবা মায়ের খরচও দেয়। প্রথম দিন শুভ্র হসপিটালে গিয়ে ফর্মালিটি পূরণ করে হোটেলে ফিরে যায়। আর আরোহী দূর থেকে দেখছে শুভ্রকে। আরোহীর কাছে লুকিয়ে লুকিয়ে নিজের স্বামীকে দেখাটা অনেকটা উপভোগ্য মনে হচ্ছে টিনেজে ফিরে গেছে। প্রথম শুভ্রর প্রতি যখন কিছু অনুভব করতো ঠিক তেমনি আরোহীর একবার ইচ্ছা করে শুভ্রর কাছে দৌড়ে চলে যেতে, আরেকবার ভাবে কিছুটা সিনেমাটিক ভাবে যাবে। তার মনে যে এখন কত ইচ্ছে ঘুরপাক খাচ্ছে তা সে নিজেও ঠাউর করতে পারে না। আয়না ধ্রুবর বাবা মায়ের সাথে দেখা করেছিল সেদিনের পর দিন। আয়নার কান্না ও সবকিছু জেনে যাওয়াতে তারাও স্বীকার করে সব। আয়না তাদের মানা করে দেয় যাতে ধ্রুবকে না জানায়, ওকে ছেড়ে দূরে গেছে না। আর তো আরো কিছুদিন কষ্ট করুক, কোন রকম যোগাযোগ করবে না আয়না আমেরিকাতে যাওয়ার আগ পর্যন্ত। একেবারে আমেরিকায় যেয়ে চমকে দেবে। আয়নারা এদিকে আরোহীকে নিয়ে চিন্তায় আছে। শুভ্র জার্মানিতে যাওয়ার খবরে সবাই স্বস্তি পায়। যদি আরোহীর খোঁজ পাওয়ার যায় তো ইদানিং সাদিয়া নীরকে এক বিন্দু পরিমাণও ভয় পাচ্ছে না। ইচ্ছা মতো বাহিরের খাবার যেমন ফাস্ট ফুড এগুলো খায়। নীরকে ফোন করে বলে ঠান্ডা আইসক্রিম আনতে। নীর কত করে বোঝায় শীতকাল চলে এসেছে তো এখন আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, কিন্তু সাদিয়া নীরকে ধমকে এইগুলোই আনায়। 1 বক্স আইসক্রিম 1 ঘন্টায় সাবার করে ফেলে। আর সাবিলা হয়েছে চকলেট পাগলি। সাবিলার জন্য মেঘকে প্রায় 1 বক্স করে চকলেট আনতে হয় আর কথায় কথায় কান্না করে। এদের দুইজনের যন্ত্রণায় 2 ভাই পাগল অবস্থা। দুজনের বউ কি সুন্দর ওদেরকে ভয় পেত, কথা শুনতো, কিন্তু এখন দুজনের ব্ল্যাকমেল করা শিখে গেছে। সাবিলা মেঘকে সব সময় সম্মান করত, কিন্তু সাদিয়া মেয়েকে খাওয়ানোর জন্য যা লাগে তাই করতো। তবে নীরকে সাদিয়া ভয় পেত। সাদিয়া ও সাবিরা কেউ এখন ভাত মাছ খেতে চায় না। মিসেস নূর অনেক কষ্ট করে একটু খাওয়াতে পারে। বিকেল বেলা 2 ছেলে চকলেট ও আইসক্রিম নিয়ে ফিরলে মিসেস নূর 2 ছেলের হাতে 2 বাটি ফ্রুট, ডিম, দুধ ধরিয়ে দেয় যাতে চকলেট ও আইসক্রিম দিবে না বলে এগুলো জোর করে খাওয়াতে পারে। এগুলো মিসেস নূর সাদিয়া সাবিলাকে মানা করে ঘরের কাজ করতে, তবে তারা শোনে না, টুকটাক কাজ করে। রান্নাটাও 2 বউ শাশুড়ি মিলে হেসে খেলে করে ফেলে। আর কয়েকদিন পর 3 মাস শেষ হবে ওদের। এরপর কিছুদিন পর আমেরিকায় যাবে সপরিবার। আমেরিকায় বছর 2 থাকবে। নীর ও মেঘ দুজনে অনেক আগে পিএইচডি অ্যাপ্লাই করেছিল, তবে কিছুদিন আগে আবারও মেল করেছে। নীর ও মেঘের জন্ম তো আমেরিকায়, তাই সমস্যা হবে না। ওরা চাইছে ধ্রুবের বাবা মাকে নিয়ে যাবে, তাই ধ্রুবের বাবা মায়ের পাসপোর্ট নেই। পাসপোর্ট হয়ে গেলে কয়েক মাসের ভিতরেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তবে পার্মানেন্ট থাকতে পারবে না ধ্রুবের বাবা মা। টুরিস্ট ভিসাতে যেতে পারবে। মিসেস নূর ও মিস্টার মুনতাসির তার 4 ছেলে মেয়েকে নিয়ে আমেরিকায় 12 বছর আগে গিয়েছিল তার 2 ছেলের নাগরিকত্ব রিনিউ করতে। আর আরোহী ও আয়নাকে 7 বছর আগে জার্মানিতে নিয়ে নাগরিকত্ব রিনিউ করে নিয়ে এসেছে, তখনও সপরিবারে গিয়েছিল। আরোহীদের দাদা দাদি জীবিত থাকা অবস্থায় আর বিদেশ থেকে ফেরার পর যাওয়া হয়ে ওঠেনি। ছেলে মেয়েদের 18 বছর হওয়ার পর যাওয়া হয়েছে। আজ শুভ্র ডাক্তার ফিলিপের ঠিক করা বাড়িতে পেইড গেস্ট হিসেবে এসেছে। আরোহী নিজের রুমে ব্যালকনি থেকে সব দেখছে লুকিয়ে। ওই বাড়ির 2 পিচ্চি শুভ্রকে তাদের গার্ডেন দেখাচ্ছে।
দুই পিচ্ছি শিয়া ও সায়না ওরা শুভ্রকে নিয়ে ওদের গার্ডেন ঘুরতে ঘুরতে পশ্চিম প্রান্তে নিয়ে আসে। পশ্চিম পাশে একটা ম্যাপল ট্রি আছে, যার লালচে পাতা অসামান্য সৌন্দর্যের প্রতীকী। আরোহীর ব্যালকনিটা ওই বাড়ির পশ্চিম পাশে, মানে পাশাপাশি বাড়ি হওয়ার পূর্ব দিকের বারান্দার। আরোহী এতক্ষণে বসেছিল ব্যালকনির সাদা ফিনফিনে পর্দার আড়ালে থাকা একটা দোলনায়। শুভ্রকে খুব কাছাকাছি আসতে দেখে আরোহী উঠে যেতে নেয়। তখনই পাশের ব্যালকনির কাছের উইন্ডো চার্মটার সাথে লেগে মৃদু রিনরিনে ধ্বনি উৎপন্ন হয়। পরন্ত বিকেলে সূর্যের লালচে আলো ম্যাপল লাল রঙা পাতায় আরো মাধুর্য ফুটিয়ে তুলেছে। আরোহী বিকেলের অবসর পেলেই এখানে বসে থাকে। সামনে শীত ঘনিয়ে আসে, তাই প্রকৃতিতে শীতের আমেজ লক্ষণীয়। মৃদু শীতল হাওয়াতে ধোয়া ওঠা কফি ও গায়ে শাল জড়িয়ে বালকনির দোলনায় বসে সূর্যডোবা ও ম্যাপল ট্রির সৌন্দর্যটা আরোহী মিস করে না। শুভ্রকে দেখে উঠে যেতে নিলে উইন্ডো চার্মের সাথে শালের সুতো বেজে যায়। আরোহী সেটা ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টায় আছে। শুভ্র উইন্ড চার্মের রেনি রিনি শব্দে এই নিস্তব্ধতার মধ্যে শুনে সেদিকে তাকায়। সিনা ও সায়না ওদের বাড়ির পেছনে দৌড়ে চলে গেছে একটা ছোট বিড়াল ছানাকে দেখে। তাই শুভ্র একা পশ্চিম দিকে গার্ডেনে দাঁড়িয়ে আছে। আরোহীর ব্যালকনিতে তাকালে দেখে এক রমণী তার শালটা টান দিয়ে ছাড়িয়ে নেয় উইন্ডো চার্ম থেকে, যা দরুন উইন্ডো চার্মের একটা সুতো ছিঁড়ে। রমণীটির সেদিকে যেন নজরই নেই, সে তো ব্যস্ত নিজেকে আড়াল করতে। শুভ্র শুধু পেছনের সাইড দেখে রমণীর কেন এই ব্যস্ততা রমণীর যে এত সুন্দর ছন্দময় কাচের উইন্ডো চার্মটিকে ছিঁড়ে ফেলতেও দ্বিধা হলো না। এগুলো উকি দেয় শুভ্রর মনে। শুভ্র জানে ওটা ডাক্তার ফিলিপের বাড়ি, সাথে এটাও জানে যে ডাক্তার ফিলিপের বড় মেয়ে ফিওনার কয়েক মাস হলো বিয়ে হয়ে গেছে। ফিওনার জেরের কারণেই ফিওনাকে জলদি বিয়ে দিয়েছে ডাক্তার ফিলিপ। আরোহী রুমে ঢুকে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ততক্ষণে সিনা ও সায়না শুভ্রর কাছে চলে এসেছে। শুভ্র তখনও খালি ব্যালকনির দিকে তাকিয়ে আছে। সায়না শুভ্রকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, হেই আঙ্কেল, তুমি কি দেখছো? কিছু না। তোমরা কোথায় গিয়েছিলে? আমার তো একটা বিড়ালকে ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু বিড়ালটা লুকিয়ে গেল, তাই পারলাম না। শুভ্র সায়নার মুখ ভার করা লুক দেখে হেসে ফেলে। এত ছোট একটা মেয়ে তার বাবা মাকে পায় না, তারা জীবিত থাকার পরেও। সায়নার ভাইটা খুব দায়িত্বশীল, মাত্র 10 বছর বয়সে নিজের ছোট বোনকে আগলে রাখে। শুভ্র আবারও ফাঁকা ব্যালকনির দিকে তাকায়। কেন যেন বারংবার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। সায়না ব্যাপারটা লক্ষ্য করে বলে, ওটা আয়না আন্টির টেরেস। আন্টি ওখানে বিকেলে বসে থাকে আর আমাদের সাথে মাঝে মাঝে হাঁটতে বের হয়, তবে আজকে তাকে দেখতে পাচ্ছি না। শুভ্রর কথা বাড়ায় না, সে বাড়ির ভিতর চলে যায়। আরোহী আড়াল থেকে দেখছে সব। বহুদিন পর আজ মন খুলে আনন্দ ধ্বনি করতে ইচ্ছে করছে তার। আয়নার আজ আমেরিকার মাটিতে নেমেছে। নীর সাদিয়া মেঘ সাবিলার জন্মভূমি এই আমেরিকার ক্যালিফোর্নিয়া। আয়না উদ্গ্রীব হয়ে আছে, ধ্রুবকে দেখবে। সাদিয়া সবার মাঝে খানিকটা রসিকতা করে উৎফুল্ল চিত্তে বলে, আমরাও আমেরিকায় জন্ম নিয়েছি আর আমাদের বাচ্চারাও হবে এখানে। এমন মনে হচ্ছে যেন বাচ্চা ফোটাতে এখানে আসা। আমাদের 4 জনের বাবা মায়েরা আমাদের এখানে জন্ম দিয়েছে, আর আমরা পেটে করে নিয়ে এসেছি এদের জন্ম দিতে। কি মিল! গম্ভীর ভাবে বলে, কি সব বলছো? কথা ঠিক করে বলো। সাদিয়া ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস করে বলে, কি এমন বললাম যে তুমি বকছো আমায়? ঠিকই তো বললাম, বলো। মিসেস নূর ওদের কাছে এসে বলে, থাক না নীল, ও তো মজা করে বলেছে, তবুও সঠিক বলেছে, ও অনেকটাই মিল। সাদিয়া খুশি হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ মামনি। সবাই মুচকি হাসে সাদিয়ার পাগলামিতে। ধ্রুব রাতে হসপিটাল থেকে ফিরে দেখে তার রুমের দরজার একটা চিঠি। ধ্রুব কৌতূহল বশত চিঠিটা খোলে, আর সেখানে বাংলা গোটা শব্দে লেখা, जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। ধ্রুব হিন্দি গানটা 2 লাইনকে লিখলো সেটাই বুঝতে পারছে না। এই মুহূর্তে ধ্রুবর টায়ার্ড লাগছে, তবে লেখাগুলো পরিচিত, কিন্তু তা কি সম্ভব? দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। ধ্রুব চলে গেলে আয়না ও মেঘ সিঁড়ি দিয়ে নেমে আসে। ওরা অনেক রিকোয়েস্ট করে এই দালানে এসেছে। এর প্রায় 1 মাইল পরেই ওরা একটা বাংলো নিয়েছে।
বাংলোর 7টা রুম আর ওদের লাগবে 4টা। ধ্রুব আসলে 5টা লাগবে। কেয়ারটেকারকে বলে আগেই বাংলোর 2টা রুম রেন্টের ব্যবস্থা করে ফেলেছে। এই বাংলোতেই নীর, মেঘ, সাদিয়া, সাবিলা কিছুদিন ছিল ছোটবেলায়। পরের দিন আয়না ধ্রুবের ওখানে যায়, তবে আড়াল থেকে। ধ্রুব এখন মেডিকেলে যাবে। আয়নার এই 1 মাস কোনো কাজ নেই, তাও পরিচিত আঙ্কেলকে বলেছে স্কলারশিপটা পাওয়ার আগে টুকটাক এমনিতে একটু ভিজিট দিতে চাই হসপিটালে, তাহলে প্র্যাকটিস থাকবে। ধ্রুব হসপিটালে যাওয়ার জন্য রাস্তায় বেরোলে কাউকে আড়াল হতে দেখে। মেয়েলি অভয় মনে হলো ওর। আর বয়েজ মেসের কাছে মেয়ে আসে না, কারোর গার্লফ্রেন্ড কেউ এখানে আনে না। ধ্রুব খানিকটা সেদিকে এগিয়ে যায়। আয়না ধ্রুবকে আসতে দেখে ঘাবড়ে যায়, তাই কোনো মতে দৌড়ে চলে যায় সেখান থেকে। ধ্রুব কাউকে না পেয়ে ফিরে আসে। আজ শুভ্র এসেছে ডাক্তার ফিলিপের বাড়িতে ডিনারে। ডাক্তার ফিলিপ রিকোয়েস্ট করেছে, তাই এসেছে শুভ্র, সাথে সিনা ও সাইনা। সাইনা এসে প্রথমে আরোহীর কাছে ছুটলো। আরোহী তখন কিচেনে ছিল, শুভ্রের জন্য ক্ষীর ও সাবুদানার পায়েস রান্না করছিল। বাকি সব খাবার তো বিদেশি, যেমন বিফ স্টেক, কর্ন স্যুপ, ভেজিটেবল চিকেন সালাদ ইত্যাদি। আরোহী এই পায়েসটা ভালোই বানায়, যা শুভ্রের পছন্দ। পায়েসে বেশি করে কিশমিশ দিল। আরোহী ও শুভ্রর কিশমিশ পছন্দ অনেক। সাইনা আরোহীকে রুমে না পেয়ে কিচেনে যায়, তারপর কোমরে হাত রেখে বলে, আয়রা আন্টি, তুমি কিচেনে কি করো? তুমি তো অসুস্থ, আগুনের কাছে কেন গেলে? আরোহী পায়েসটা নামাতে নামাতে বলে, বাড়িতে গেস্ট এসেছে ডিয়ার, গেস্টকে ভালো কিছু খাওয়াতে হবে তো। তুমি একটু এদিকে আসো তো, ওই ডিজার্টটা টেস্ট করো তো। সাইনার ডেজার্ট পছন্দ। খুশি হয়ে বাটিতে পায়েস নেয়, তারপর খেয়ে বলে। আরোহীর মনের শঙ্কা দূর হয়, তারপর বলে, এটা সত্যি অনেক মজার, অনেকটা বাদামের ফ্লেভার আছে। তুমি কি এতে বাদাম দিয়েছো? আমার বাদাম অনেক পছন্দ। হ্যাঁ, বাদাম দিয়েছি। এখন সার্ভ করার সময় আরো বাদাম দিব। ডিনারের সময় আরোহী পরে খাবে বলে খায় না। এনা বোঝে কেন, তা সে কিছু বলে না। মেয়েটা লুকোচুরি খেলতে ইচ্ছে করছে তো করুক। শুভ্র পায়েসটা খেয়ে থমকে যায়। আরোহীর হাতের বানানো পায়েসের স্বাদ। শুভ্র আমতা আমতা করে জিজ্ঞাসা করে, পায়েস কে বানিয়েছে? মিসেস এনা উৎফুল্ল হয়ে বলে, আয়রা, আমাদের বাসায় যে থাকে সে। ওকে আমরা মেয়ের মতো ভালোবাসি, ছোট থেকে চিনি ওকে। ও বানিয়েছে পায়েসটা। শুভ্র উৎকণ্ঠা নিয়ে বলে, তাকে একবার টাকা যাবে? মানে 1 সপ্তাহ হলো পাশের বাড়িতে এসেছে, আর একসাথে জব করে 2 সপ্তাহ, কিন্তু তাকে দেখাই হলো না। এরা কি বলবে বুঝতে পারছে না। মাছ থেকে সাইনা বলে, ওই তো দরজার কাছে আয়রা আন্টি। আরোহীর সাথে সাথে সরে যায় সেখান থেকে। আরোহীর আড়াল থেকে সরে গিয়েও রক্ষা হয়নি। সাইনা দৌড়ে গিয়ে আরোহীকে টেনে নিয়ে আসে। শুভ্র নজর যেন সেদিকেই আটকে থাকে। আজ বহুদিন পর তার প্রিয়তমাকে দেখছে সে। দুজনের দিকে অপলক চেয়ে আছে। বহু তৃষ্ণা তাদের দুজোড়া চোখের দৃষ্টিতে। আরোহী হঠাৎ করে কেন জানি ভয় করতে শুরু করলো। হালকা শীতল পরিবেশে গায়ে উত্তপ্ত নহরের বিন্দু পরিলক্ষিত। উপস্থিত বাচ্চা দুটো ছাড়া বয়োজ্যেষ্ঠ দুজনেরও মনে কিছুটা ব্যাকুলতা আসছে। আর শুভ্র, সে তো এখনো অপলকে নিজের রুহিকে নজরবন্দি করে রেখেছে। তৎক্ষণাৎ সিনা এসে শুভ্রর হাতে আলতো ভাবে হাত রেখে বলে, কি হয়েছে আঙ্কেল? তুমি আন্টির দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ধ্যান ভাঙে শুভ্রর। একবার সিনার দিকে তাকিয়ে আবারও আরোহীর দিকে তাকায়। এবার নজর যায় স্ফীত পেটের দিকে। 5.5 মাসের পেট অনেকটাই ফুলে আছে। আরোহী খানিকটা গোলমোলো হয়ে যায়। শুভ্র বসা থেকে উঠে ধীর পায়ে আরোহীর কাছে যায়। ওদের মাঝের দূরত্ব এখন অনেকটা কমে। শুভ্র ভাবশূন্য ভাবে বলে, ছেড়ে আসার আগে একবারের জন্য কি কষ্ট হয়নি? একবারের জন্য কি বিশ্বাস করতে পারলে না? তুমি তো আমাকে আমারও আগের থেকে ভালোবাসো, তারপরও মিথ্যে কিছু দেখে আমাকে অবিশ্বাস করে চলে এলে। প্রেগনেন্সির খবরটা আমাকে 1 মাস জানাওনি। কিভাবে পারলে আমার সন্তানের আগমনের কথা আমারই কাছ থেকে লুকিয়ে যেতে? তোমার যদি আমাকে নিয়ে কোনো খারাপ ধারণা হয়ে থাকে তো একবার বলতে পারতে, আমি সব ক্লিয়ার করে দিতাম। আরোহী চুপ করে আছে। চোখ বেয়ে নোনা জলের ধারা বইছে। নিশ্চুপতার সাথে নোনা জলের সাক্ষী। শুভ্র আর কিছু বলে না, আর শোনেও না। দ্রুত পা চালিয়ে সেখান থেকে প্রস্থান করে। পেছন থেকে ডাকার শব্দ পেল, পেছনে মুড়ে দেখলো না। শুভ্র চলে যাওয়ার পর আরোহী দরজার চৌকাঠ ধরে বসে পড়ে। কাঁদতে থাকে সে। আরোহী জানে শুভ্র খুব কষ্ট পেয়েছে, তবে এখানে আসাও লুকিয়ে থাকা সব করতে বাধ্য ছিল সে। প্রেগনেন্সির খবরটা জানায়নি যদি জেসিকারা তার বেবির কোনো ক্ষতি করে দেয় সেজন্য। শুভ্র নিজের রুমে যেয়ে মাথা চেপে বিছানায় বসে আছে। আজ তার মন হালকা কিছু হয়েছে, কিন্তু অভিমান ঘিরে আছে মন প্রান্তর জুড়ে। কিছু প্রিয় অভিমান ভালোবাসাকে আরো মজবুত করে। এই অভিমান খানিকের জন্য, অনন্তকালের নয়। সময়ের পাতা থেকে ঝরে যায় আরো
কয়েকটা পাতা। আরোহীর 6 মাস পূর্ণ হয়েছে। শুভ্র আরোহীর খেয়াল ঠিকই রাখে, তবে কথা বলে না। সেদিনের পর দিন ডক্টর ফিলিপ শুভ্রকে সব বলেছে। এটাও বলেছে যে সব ঠিক হবার পর আরোহীর ইচ্ছা ছিল শুভ্র এখানে এলে একটা সুন্দর প্রিয় মুহূর্ত দেখা করবে। শুভ্র সবটাই শোনে, তবে সে অভিমান ভাঙতে সময় নিবে খানিকটা, কিন্তু আরোহীর যত্নে কোনো ত্রুটি রাখবে না। এই 1 মাস যেহেতু সায়নাদের বাড়িতে থাকতে হবে, তাই শুভ্র আরোহীর রুমে মানে পাশের বাসায় গিয়ে আরোহীর খেয়াল রাখে, খাবার ওষুধ সবকিছু। আরোহীর মন ছটফট করে শুভ্রর সাথে কথা বলতে, তবে শুভ্র বলে না। ডিসেম্বর মাসের শেষ অর্ধে শীত নেমেছে। প্রকৃতিতে কোনো কোনো অংশে তুষারপাত হচ্ছে। শীতলতায় মন চাইছে উষ্ণ আলিঙ্গনে আরোহীর। ধ্রুব জেনে গেছে আয়না যে আমেরিকা এসেছে পরিবার সহ এবং তার ক্যান্সারের কথা জেনে এসেছে তাও জানে। ধ্রুবর শরীরে তৃতীয় কেমো দেওয়ার পর আগের তুলনায় আরো ক্লান্ত হয়ে গেছে। সত্য বলতে তারও এখন তার ধ্রুব তারাকে চাই। অসুস্থতা জানে নিজের, তাও মনটা তো ব্যাকুল হয়ে আছে। তাই আয়নার খবরটা জেনেও বাজে রিয়াক্ট করেনি। নতুন বছর শুরু হলেও আয়নাদের সাথে শিফট হবে। মিসেস নূর নিজে এসে ধ্রুবকে বলে গেছে অনেক করে। ধ্রুব আর না করতে পারেনি। আয়না ধ্রুব যেখানে ডাক্তার সেখানে প্রতিদিন যায় আর ধ্রুবের কেবিনে বসে থাকে। আয়নার জব তো এখনো হয়নি, তাই সে ধ্রুবর সাথে সময় কাটায়। নতুন বছরের সূচনা ধরনের মাঝে উৎসব মুখর চারপাশ। ধ্রুব চলে এসেছে আয়নাদের সাথে। সবাই একত্রে আরোহীকে ভিডিও কল করে। শুভ্র দীর্ঘ 1 মাস আরোহীর সাথে নীরবে যত্ন করে গেছে, কোনো উক্তি ব্যয় না করে। শুভ্রর সাথে সাথে বাকি সদস্যরাও খুব কম কথা বলতো, একমাত্র আয়না বাদে। আয়না পারেনি বোনের সাথে কথা না বলে থাকতে। প্রতিদিন আয়নার সাথে ফোনে কথা বলার সময় আরোহী কাঁদতো, কারণ শুভ্র তাকে মৌন থেকে শাস্তি দিচ্ছে। আয়না কি বলবে তখন বুঝতে পারতো না, শুধু সান্ত্বনা দিত। আজ নতুন বৎসরের সাথে সাথে শুভ্র আরোহীকে রাঙাবে তার শুভ্রতার রঙে। শুভ্র যায় তার প্রেয়সী স্ত্রীর কাছে, তখন আরোহী তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলছিল। শুভ্র পেছন থেকে গিয়ে আরোহীকে জড়িয়ে ধরে বসে। আচানক কেউ জড়িয়ে ধরায় আরোহী ঘাবড়ে যায়। ফোনের অপর পাশ থেকে তখন সাদিয়া ও সাবিলা সমস্বরে টিটকারি দেয়। ও কত প্রেম, কত ভালোবাসা, হায়। মিসেস নূর ও মিস্টার মুনতাসির একটু আড়াল হয়, না হলে যে লজ্জায় পড়তে হবে। আরোহী ভাবিদের এভাবে বলায় ও শুভ্রর ফুট করে জড়িয়ে ধরাতে আরোহীর মুখশ্রী রক্তিম হয়ে ওঠে। শুভ্র তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে সস্ত্রীকে আরো গভীর ভাবে আগ্রহ নেয়। আরোহীর 2 ভাবি মজা নিতে চাইলে নিরেশে ল্যাপটপ অফ করে দেয়। সাদিয়া চোখ ছোট ছোট করে বলে, এই তুমি অফ করলে কেন? কথা বলছিলাম তো। নীর ট্রাউজারের পকেটে 2 হাত রেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কথা বলছিলে নাকি ওদের রোমান্স দেখছিলে? সেটা তো দেখতেই পেলাম। এত দেখা সকল ঘরে আসো, তোমাকেও দেখিয়ে দেই। সাদিয়া চোখ বড় বড় হয়ে যায়। তখনই মেঘ সাবিলাকে একটু রোমান্টিক সুরে বলে। সাদিয়া ও সাবিলা দুজনেই একে অপরের দিকে তাকায়, আর সাদিয়া ফিসফিস করে বলে, আমার কিউট সাবধানা, তুমি তো দিন দিন আর কিউট হচ্ছ। আসো আমার কাছে, ননদের রোমান্স দেখার থেকে নিজেরটা দেখা ভালো, তাই না? সাবিলাও ফিসফিস করে বলে, নতুন বছরের সাথে কি সব গোলা বাচ্চা ছেলেরা লুচ্চামির ওপর পেস্টই করলো নাকি? আমারও তাই মনে হয় আপু, এরা সবাই লুচ্চামি শুরু করেছে স্থান ও সময় না দেখে। মেঘ এদের কথা শুনে বলে, It's not looking, baby. It's called love expose. Come here, Sabudana, baby. সাবিলা ভয়ে খানিকটা পিছিয়ে যায়। সাদিয়া ভ্যাবলার মতো তার স্বামী ও দেবরের দিকে তাকিয়ে আছে। নীর হুট করে সাদিয়ার হাত ধরে। সাদিয়া নিজের হাতের দিকে একবার ও নীরের মুখের দিকে একবার তাকায়। নীর বলে, চলেন রানী সাহেবা, আপনাকে একটু প্রেমময় প্রিয় শহরে ঘুরিয়ে আনি। মেঘ মুখ চেপে হাসছে। আজ তার গম্ভীর ভাইও রোমান্টিকতা দেখাচ্ছে জনসম্মুখে। নীর সাদিয়াকে টেনে নিয়ে যায়, আর মেঘ সাবিলার দিকে আগাচ্ছে তো সাবিলা পিছাচ্ছে। সাবিলা হঠাৎ পড়ে যেতে নিলে মেঘ ধরে ফেলে, তারপর নিজের বুকে জড়িয়ে নেয়। ধ্রুবকে নিয়ে আয়না একটু আগেই ঘুরতে বের হয়েছে। ওদের 2 পরিবারের কথা হয়েছে যে আরোহীর বেবি হয়ে গেলে ধ্রুবর পরিবার আমেরিকায় আসবে, আর শুভ্র আরোহীর আসবে তখন আমেরিকায় ধ্রুব তাদের বিয়ে হবে। আয়নাজ মহা খুশি, আল্লাহ তাদের আবারও মিলিয়ে দিবেন, এরা তার কাছে অনেক। ধ্রুব আয়নার পাশাপাশি হাঁটছে, আর আয়নার মুখে লেগে থাকা হাসির কারণ সে নিজেই তা বুঝে সেও স্নিগ্ধ হাসে। নতুন বছরের জন্য ফুল ফেস্টুন দিয়ে পুরো ক্যালিফোর্নিয়া সজ্জিত। ক্রিসমাস থেকেই তাদের এই সাজ রব। অন্যদিকে আরোহী আলদুস্বরে বলে, শুভ্র, কি হয়েছে আপনার? আজও কি কথা বলবেন না? শেষ কথাটা বলার সময় আরোহীর চোখের কার্নিশ পেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। শুভ্র আরোহীর ঘাড়ে এতক্ষণ মুখ বুজেছিল। আস্তে করে মাথা তুলে আরোহীকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দেয়। এরপর বলে,
নতুন বছর, সবকিছু নতুনভাবে শুরু করব। পুরোনো কিছুকে আর আমাদের মাঝে আসতে দিব না। আর আমি বুঝতে পারছি কেন তুমি এখানে আসছো। তবে বিশ্বাস করো, তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি আরও কষ্ট পেয়েছি। ওইটুকু না করলেই পারতে। যাই হোক, সব ভুলে আমরা নতুন করে শুরু করব। আর কোনো তিক্ততাকে আমাদের মাঝে আসতে দিব না। আমাদের অনাগত বাবুকে কখনো আমাদের অতীতের তিক্ততার সাক্ষী হতে দিব না। শুভ্র আরোহীকে নিজের সাথে জড়িয়ে নেয়। আর 3 মাস পর তার রৌদ্রিতা এক ছোট্ট প্রাণকে পৃথিবীর রোদের শুভ্রতায় ঘেরা আলো দেখাবে। আনন্দ ঘন মুহূর্তের পরে আজ এক রাত চিন্তা এসে ভর করেছে সবার মনে। আরোহীর বাবা মা ওয়ায়না জার্মানিতে এসেছে। আরোহী প্রেগন্যান্সির লাস্ট স্টেজ। কিছুক্ষণ আগে আরোহীর লিভার পেন হলে আরোহীকে শুভ্র বাকিটা মিলে হসপিটালে আনে। আরোহী বারবার মুখে বাজে কথা আনছে, আর যা শুনতে শুভ্রর একটু ভালো লাগছে না। সে তার রৌদ্রিতাকে হারাতে পারবে না। মিসেস নূর ও আয়না আরোহীকে সামলাচ্ছেন। মিস্টার মুনতাসিরও ভয়ানক চিন্তায় আছে। সে বারবার মনে করছে যখন তার স্ত্রী ও তার 2 মেয়েকে জন্ম দিতে গিয়েছিল তখন অনেক প্রবলেম হয়েছিল। বেবিদের পজিশন নাকি উল্টে গিয়েছিল, তাই সিজার করতে হয়েছিল। সেদিনের মতো আজকেও তার ভয় হচ্ছে। এক বাবার তার মেয়েকে নিয়ে ভয় হচ্ছে। তার সেই ছোট্ট আরোহীকে আজ আরেক ছোট্ট প্রাণকে আনতে চলেছে। বাবার কাছে তার মেয়ে সারা জীবনের রাজকন্যা হয়ে থাকে, তারও খুব ভয় করছে। যথাসময় শুভ্র নিজে কোলে করে তার সদ্যজাত পুত্র সন্তানকে অতির বাহিরে আনে। আরোহীর সাথে শুভ্র গিয়েছিল অতির ভিতরে। শুভ্র তার তোয়ালে পেঁচানো পুত্রকে সন্তানকে প্রথমে কোলে নিতে ভয় পাচ্ছিল। আরোহী তো বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে মুখে এক চিলতে হাসি দিয়ে সেন্সলেস হয়ে যায়। শুভ্র তখনও ভয় পেয়ে যায়। ডাক্তার হয়েও সে আজ ভীত। ডাক্তার ফিলিপের ওয়াইফ ডাক্তার অ্যানা আজ আরোহী ডেলিভারি সামলিয়েছেন। আরোহী ও আয়না দুজনেই তার হাতে করেই পৃথিবীতে এসেছে। আর আজ আরোহীর সন্তানও। শুভ্র কিছুক্ষণ নিজেকে স্থির করে বাচ্চাটাকে কোলে নিয়ে টলমল পায়ে উচিত বাহিরে আসে। শুভ্রকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। শুভ্রর বাবা মা, বোন জামাই ও ছোট্ট রিপ্তিও এসেছে। আয়না যখন খেয়াল করে শুভ্র কেমন যেন টলছে, তখনই সে জলদি গিয়ে গোলাপি শুভ্রতায় আচ্ছাদিত বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে যায়। বাচ্চাটার ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে। তার মাকেও দেখছে, এরপর বাবাকে, এরপর মায়ের ডুপ্লিকেট খালাকে। আয়নার কোলে গিয়ে বাচ্চাটা আর অন্যদিকে দেখছে না। সে তার বড় বড় চোখ দিয়ে খালাকে দেখে যাচ্ছে। আয়না হেসে ফেলে ছোট্ট তুলতুলে গোলাপি মুখশ্রীর বাচ্চাটার এমন চাহনি দেখে। এরপর রিয়ানা এসে তার ভাইয়ের বাচ্চাকে নেয়। ছোট্ট রিপ্তি বাবু দেখে বারবার কোলে নেওয়ার জন্য বায়না করছে। আস্তে আস্তে সবাই বাচ্চাটাকে কোলে নেয়। 1 ঘন্টা পর আরোহী সেন্স ফেরে। তারপর বাচ্চা সহ সবাই ভিতরে ঢোকে। আয়না বোনের কাছে বাচ্চাটাকে নিয়ে বলে, দেখ আরো, তোর ছেলে কনফিউজড যে কে মা আর কে খালা। আয়নার কথা শুনে সবাই হেসে ওঠে। ভিডিও কলে তখন নীর, সাদিয়া, মিক, সাবিলা ও ধ্রুবের পরিবার আছে। মিসেস কায়রা ও মিসেস নূর বাচ্চাদের নাম ভাবছেন। তাদের ছেলে মেয়ের নামের সাথে নাম মিলিয়ে নাতি নাতির নাম রাখবেন। মিস্টার মাহাতাব ও মিস্টার মুনতাসির এদের কাণ্ডে হাসছে শুধু। কেউ কোনো নাম ঠিক করতে পারছে না। তখন আরোহী দুর্বল স্বরে বলে, রুদ্রদীপ মাহাতাব স্নিগ্ধ। সবাই অবাক ও খুশি হয়ে দেখায়। সকলের নাম পছন্দ হয়েছে। একে একে সকলে কেবিন থেকে ছেড়ে চলে যায়। রয়ে যায় শুভ্র, আরোহী ও রৌদ্র। শুভ্র আরোহী ললাটে উষ্ণ ঠোঁটের ছোঁয়া আঁকে। তারপর বলে, তোমার মতই হবে আমাদের ছেলে। আরোহী নাকচ ছুড়ে বলে, সে আমাদের দুজনের সম্মিলিত এক অংশ, তো দুজনের মতোই হবে। তৎক্ষণাৎ হেসে উঠে ছোট্ট বাচ্চাটি। শুভ্র আরোহী দুজনে একত্রে তাকায় সেদিকে। এই সুন্দর প্রিয় শহরে বন্দি 3 জন। আজ ধ্রুব তারার বিয়ে। আরোহীর ছেলের এখন 2 মাস। আর সাদিয়া ও নীরের ছেলে সাদরিয়ান ইসলাম নিত্র 14 দিন বয়স। ও সাবিলা ও মেঘের ছেলে সাহিয়ান ইসলাম নীলাভর এর বয়স 10 দিন। এখন 3টা ছেলে, কোনো মেয়ে নেই বলে 3 ছেলের মা আফসোস করছে। 3 ছেলেই দেখতে দেখতে তাদের বাবাদের মতো হয়েছে। আয়নাকে বিয়ের আগে থেকেই আরোহী ও সাবিলা বলেছে, বিয়ের পর যেন তোর ট্রিপল মেয়ে বাবু হয়। আমাদের 3 ছেলের বউ লাগবে তো। আয়না কি বলবে, সে লজ্জায় তাকাতেও পারছে না। কিছুক্ষণ পর ধ্রুব আয়নার বিয়ে সম্পন্ন হয়। আয়নার রেড হিজাব সুন্দর করে মেকআপ করেছে, একটা বারবি ডল লাগছে। ধ্রুব সে ব্ল্যাক ব্লেজার ও রেড শুট সাদা শার্টের উপর কালো প্যান্ট ও বোটাই আর চুলগুলো আছড়ে তারপর এলোমেলো করে কপালে ছড়িয়ে রেখেছে, হাতে রিস্ট ওয়াচ। ধ্রুব আয়না দুজনকেই দারুণ লাগছে। নীর ও মেঘ শুভ্র ব্ল্যাক শুট প্যান্ট ও সাদিয়া সাবিলা ও আরোহী ব্ল্যাক গ্রাউন্ড। তাদের 3 ছেলে তো ছোট, তাই কি পরবে
বুঝতে না পেরে সাদা শার্ট পরিয়ে রেখেছে। বিয়ের সব অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়। ধ্রুবর এত মাসে 8টার মতো কেমো শেষ, আর 4টে দিবে। ডাক্তার বলেছে রিকভার করেছে অনেক, তাও কেমোগুলো দিতে হবে। ধ্রুব অসুস্থ হয়ে গিয়েছিল অনেক পরে অন্য এক নতুন মেডিসিন যা ক্রমশ সাইড এফেক্ট গুলো কমায় সেটা নেয়, তারপর থেকে সুস্থ আছে। আয়না লাল বেনারসি পরে ধ্রুবের জন্য বাসর ঘরে বসে আছে। আধা ঘন্টার পর ধ্রুব আসে ফুল সজ্জিত রুমে। ধ্রুব তার স্ত্রীকে দেখে অবালক, এ যেন এক প্রিয় প্রহর তার জন্য। তারপর আস্তে আস্তে কাছে গিয়ে বসে, এরপর আয়নার গলায় একটা ডায়মন্ডের স্টার লকেট পরিয়ে দেয়, তারপর কপালে ওষ্ঠ স্পর্শ করে। আমারও রাতের আকাশের তারা, এক প্রিয় প্রহরে উজ্জ্বল ধ্রুব তারা। আয়নার ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি। পূর্ণতা পায় তাদের প্রিয় প্রহরে ভালোবাসা, যেটা সব প্রহরের অমলিন থাকবে। শুভ্র আরোহী ছেলেকে ঘুম পাড়িয়ে জানালার কাছে আসে। আকাশ পরিষ্কার, রাতের আকাশ, তাই সেখানে না আছে শুভ্র আলো আর না আছে রোদের আর্দ্রতা। তাও শুভ্র বলে, শুভ্রের প্রিয় প্রহর, সর্বদা তোমায় ঘিরে রৌদ্রতা। নীরু, সাদিয়া, মেঘ ও সাবিলা দুই জুটি তাদের রুমের ব্যালকনিতে বসে আছে, একে অপরের বাহু জড়িয়ে। তাদের সবার দৃষ্টি নিকষ কালো অম্বরের ঝলঝল করা নিহারিকা কুঞ্জের দিকে। এক ভালোবাসাময় প্রিয় প্রহর। মিস্টার মুনতাসির ও মিসেস নূর তারাও বেলকনিতে বসে আছে। মিসেস নূর তার স্বামীর কাঁধে মাথা রেখে বলে, আজ আমার 4 ছেলে মেয়ে, তাদের জীবনে সুখী, তাদের এই প্রিয় প্রহর সর্বদা প্রিয় হোক। মিস্টার মুনতাসির তার স্ত্রীর কপালে ভালোবাসার স্পর্শ আঁকেন।